একটা ছেলেকে থাপ্পড় দেওয়ার অপরাধে আমাকে কিছু ছেলে মেয়ে মিলে ধরে এনেছে ভার্সিটির হলরুমে। সেখানে আমাকে শাস্তি দেওয়ার বিভিন্ন পায়তারা চলছে। যে ছেলেটাকে থাপ্পড় মেরেছি সে ভার্সিটির একজন গুন্ডা টাইপ ছাত্র, আর যিনি আমায় শাস্তি দেবেন বলে ঠিক করেছেন তিনি আমাদের ভার্সিটির ছাত্র আব্রাহাম আদ্র। অবশ্য এই মুহূর্তে ভয়ে অবস্থা খারাপ আমার, কারণ সামনে পায়ের ওপর পা তুলে বসে আছে আদ্র। আমাকে যখন দুটো মেয়ে ধরে ওনার সামনে নিয়ে আসলো তখন থেকে আমাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে একদল মানুষের সামনে। আমি ভয়ে কিছু বলতেও পারছি না, গলা শুকিয়ে আসছে। আদ্র নামক লোকটা আমাকে এবার জিজ্ঞেস করলেন, এই বেয়াদব মেয়ে, তোমার নাম কি? আমি চুপ করে রইলাম। উনি আমাকে ধমকে আবারও জিজ্ঞেস করলেন। কি বলছি কানে যাচ্ছে না? আমি আড়ষ্ট গলায় বললাম, আরশি। তুমি আরশি, তুমি ছেলেটার গায়ে হাত তুলেছ কেন? আমি ভয়ে চোটে এক নাগাড়ি বলে দিলাম, এই ছেলেটা আমার সাথে বেয়াদবি করার চেষ্টা করছিল। উনি শক্ত কণ্ঠে বললেন, কেমন বেয়াদবি? আমি বললাম, উনি আমাকে জোর করে আই লাভ ইউ বলতে বলেছে, খারাপ ব্যবহার করেছে। আদ্র রাগী চোখে তাকালো ছেলেটার দিকে। ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। উনি জিজ্ঞেস করলেন, আরশি যা বলছে তা সত্যি? ছেলেটি ভয়ে বলে ফেলল, জি ভাই। তাহলে তুই আমার কাছে বিচার চাইতে আসছিস কেন? ভাই, এই মেয়েটা আমাকে চর দিছে, আর আপনি এর বিচার করবেন না। তো তুই কি করছিস? তুই মেয়েটাকে গিয়ে এসব বলছিস কেন? বেয়াদবি করছিস কেন? আমাদের ভার্সিটিতে তো এসব হয়ই ভাই। আদ্র উঠে দাঁড়ালো। ছেলেটার কাছে গিয়ে একটা থাপ্পড় মেরে ওকে চলে যেতে বলল। রুম থেকে সবাইকে বের করে দিল। তারপর আমার সামনে আমার চুলগুলো ফু দিয়ে সরিয়ে দিল। আমাকে বলল, ভবিষ্যতে তোমার নামে যাতে আর কোনো কমপ্লেইন না আসে। আজ তোমাকে হেল্প করলাম, যেটা অন্য ছেলে মেয়েদের ক্ষেত্রে করি না। মাইন্ডেড। আমি চলে আসলাম। বাবা, মনে হচ্ছিল আজ আমি শেষ। ক্লাসে চলে গেলাম। একটা ক্লাস অলরেডি মিস হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাটাও ভুলে গেলাম। এই মুহূর্তে আমি আছি আব্রাহাম আদ্রর সামনে। কিছু বুঝে ওঠার আগেই আমার সাথে এসব কী হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। ভার্সিটি ছুটি হওয়ার পরে শুনশান রাস্তা ধরে হেঁটে ফিরছিলাম আমি। দুপুরে গরম বাতাস বইছে। আমি রাস্তা বাঁক নিয়ে আরেকটু এগোতেই হঠাৎ একটা ছেলের গাড়ি প্রায় আমার ওপরেই উঠে যাচ্ছিল। ছেলেটা গাড়িটা থামিয়ে হুড় মুড়িয়ে আমার সামনে এসে দাঁড়ায়। ছেলেটার দিকে তাকালাম। অসম্ভব সুন্দর একটা ছেলে। কোথায় যেন দেখেছি, ঠিক মনে করতে পারছি না আমি। তারপর হঠাৎ মনে পড়ল, আরে এটা তো ভার্সিটির সেই বড় ভাইয়াটা। আমার ওপর আরেকটু হলেই গাড়ি উঠিয়ে দিচ্ছিল। এবার আর আমি চুপ করে থাকতে পারলাম না। বিস্ময়ের ভাব কাটিয়ে বললাম, এই যে ভাইয়া, এসব কি হচ্ছে? দেখে গাড়ি চালাতে পারেন না? কানা নাকি? ছেলেটা আমার দিকে তাকিয়ে রেগে ঠোঁট উল্টে বলল, রাস্তার মাঝখান দিয়ে হাঁটলে গাড়ির নিচে চাপাই পড়তে নিজের দোষ, আবার আমাকে চোখ রাঙাচ্ছ? আমি বললাম, বেশ করেছি, আমার যেখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে যাব, আপনি দেখে চললেই হলো। বলতেই আদ্র আমার হাত চেপে ধরল। আমি হাত নড়াচড়া করতে লাগলাম, যার ফলে ওনার হাত ফসকে আমি পড়ে গেলাম মাটিতে। প্রচণ্ড ব্যথা পেলাম কোমরে। উনি এসেই বললেন, আমার সাথে বেয়াদবি করলে এমনই হবে। গট ইট? আমি আস্তে আস্তে উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম। দাঁড়িয়ে রেগে বললাম, মেয়েদের কিভাবে সম্মান দিতে হয় জানেন না? একটা অভদ্র লোক। উনি রেগে বললেন, তুমি ভদ্র, নিজে অভদ্রতা করে বেড়াও, আবার বড় কথা। তোমাকে দেখে নেব বেয়াদব মেয়ে। আমি ওনার রাগ সম্পর্কে আজ ক্লাসেই শুনেছিলাম। সেই জন্য ওনাকে এক অদ্ভুত কারণে আমার পছন্দ নয়। দেখতে যত সুন্দর ততই বদমেজাজি লোক। আমি এখন কি বলবো ঠিক বুঝতে পারছি না। উনি যদি আমার সাথে খারাপ কিছু করে বসেন। উনি রেগে আমাকে বললেন, হ্যালো মিস, এখন কথা উবে গেল কেন? বেশ পকপক করছিলে তো। আমি যে আজ তোমাকে হেল্প করলাম সেটা মনে নেই? এখন আমার সাথে মিসবিহেভ করছো, সো ক্ষতিপূরণ দিতে হবে। আমি তোতলাতে তোতলাতে বললাম, জি 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 বাবা ভাইয়া, কি 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 ক্ষতিপূরণ দেব? উনি বিরক্ত হয়ে বললেন, এই তুমি কাকে ভাই বলছো? স্যার বলো, ক্ষমা চাও। রিডিকিউলাস। জি স্যার, সরি, কিন্তু কি ক্ষতিপূরণ দেব স্যার? উনি কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, এখন নিব না ক্ষতিপূরণ, আমার যখন ইচ্ছে তখন নিব, সো বি রেডি। আমি তোতলাতে তোতলাতে বললাম, জি জি জি।
উনি রেগে বললেন, তাহলে আর আমার সাথে দুঃসাহস দেখাবে? আমি প্রায় কেঁদে দিলাম। বললাম, না স্যার। উনি বাঁকা হাসি দিয়ে বললেন, গুড গার্ল। কোমর ব্যথাটা কিছু কমেছে। নিজের কাপড় ঠিক করছি আর ভাবছি এক দৌড়ে এই রাস্তাটা পার হয়ে যাব। কিন্তু না, হঠাৎ একটা মেয়ে, সম্ভবত আদ্র লোকটার বান্ধবী, এসে ঠাস করে আমার গালে চড় মেরে বসলো আর চেঁচিয়ে বলল, এই বেয়াদব মেয়েটা তোমার সাথে, আর তুমি তা টলারেট করলে আদ্র? তারপর আমার দিকে তাকিয়ে আমার হাত মুচড়ে ধরে বলল, খুব শখ না, খুব শখ আদ্রর সাথে ঢলাঢলি করার। বলেই আমাকে আরেকটা চড় মারতে গেলেই আদ্র স্যার ওনার হাত ধরে ফেললেন। মেয়েটার গালে রেগে একটা চড় বসিয়ে দিয়ে বলল, 3 ঘন্টা তুমি আমার টাইম ওয়েস্ট করেছো ফারিন। তোমার জন্য আজ আমাদের সব প্ল্যান নষ্ট হয়ে গিয়েছে, আর তুমি ফুর্তি করে এসে এখানে অন্যের গায়ে হাত তুলছো। ড্যাম ইট। আমি চিনতে পারলাম উনি সুপার মডেল ফারিন। বিভিন্ন কুকীর্তি রয়েছে ওনার নামে। একদম বেয়াদব একটা মেয়ে। কিন্তু এই বেয়াদব মেয়েটা আমাকে শুধু শুধু চড় মারলো ভেবে আমার প্রচণ্ড রাগ হলো। আমিও রাগ দেখিয়ে বললাম, নিজের দোষটা দেখুন আগে, তারপর আমার সাথে লাগতে আসবেন। ফারিন আদ্র স্যারের হাতে মার খেয়ে ন্যাকা কান্না করছিল আর জ্বলন্ত চোখে আমার দিকে তাকালো। আমি ভ্রু কুঁচকে বললাম, এভাবে তাকানোর কিছু নেই ম্যাডাম। নিজেকে যতটা সুন্দরী ভাবেন ততটাই নোংরা মানসিকতার আপনি, বুঝলেন? ফারিন আদ্র স্যারের দিকে তাকিয়ে বলল, আদ্র বেবি, তুমি মারলে আমি কিছু মনে করিনি, কিন্তু ওই মিডিল ক্লাসটা আমার সাথে কি রুট ব্যবহার করছে তুমি দেখতে পাচ্ছ না? আদ্র স্যার রাগী গলায় বলল, আমি কি বলবো? তোমার দোষেই তুমি এসব কথা শুনছো, তাই আমাকে এসবের মধ্যে জড়াবে না। মাইন্ড ইট। আমার সারা গায়ে রক্ত টকবক করে ফুটছে তখন। চেঁচিয়ে বললাম, শুনুন, আমরা কাজ করে খেটে খাই, আপনার মতো নোংরা মানসিকতা আমার নেই। বলেই দেখি একজন লোক মোবাইলে এসব ভিডিও করছে। আমি আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালাম না, এক দৌড়ে ওখান থেকে চলে আসলাম। আল্লাহ বাঁচাও, কি না কি হয়ে যায়। হোস্টেলে পৌঁছেই দম নিলাম। সন্ধ্যায় ফেসবুকে ঢুকতেই দেখলাম কে যেন আমার একটা ভিডিও পাঠিয়েছে। ভিডিও অন করে দেখি দুপুরে সেই ফারিনের সাথে আমার ঝগড়া করার ভিডিও, অলরেডি ভাইরাল। ক্যাপশনে লেখা, সুপার মডেল ফারিনের সাথে কি দুর্ব্যবহার করলো দেখুন। আমি বোকার মতো বসে বসে ভিডিও দেখছি। আল্লাহ, আমি ভাইরাল, এখন কি হবে? কেন গেলাম রাগের বশে এই মেয়েটার সাথে উল্টোপাল্টা কথা বলতে? অনেকক্ষণ কাঁদলাম। বান্ধবীরা সবাই ফোন দিচ্ছে, সবাই ফারিনের সাথে হওয়া ঝামেলার বিষয়ে জানতে চাচ্ছে। আমি ফোন বন্ধ করে বসে আছি। কেউ তো আর আসল সত্যিটা জানে না, কোন পরিস্থিতিতে আমি এসব করেছি। রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম কে যেন আমার গাল ছুঁয়ে দিচ্ছে, আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে সিটিয়ে রইলাম, চোখ খোলার সাহসটাও হলো না। পরদিন খুব ভোরে মোবাইল ফোনের বিরক্তিকর শব্দে আমার ঘুম ভাঙল। ঘুম ঘুম চোখে হাতের কাছে থাকা ফোনটা রিসিভ করে কানে লাগাতেই ওপাশ থেকে একটা ছেলের গলা শুনতে পেলাম। ছেলেটার গলার স্বর খুব পরিষ্কার, আমাকে উদ্দেশ্য করে বলছে, তুমি ঘুমিয়ে থাকলে এত মায়াবী লাগে কেন? আর বেশিক্ষণ ঘুমিও না, নইলে হার্টের পেশেন্ট হয়ে বিয়ের আগেই মরে যাব। এটুকু বলে খট করে ফোনটা কেটে দিল। ততক্ষণে আমি বিছানায় উঠে বসেছি। আমি কিছু বলার সুযোগটাই পেলাম না অজানা ব্যক্তিটাকে। কাল রাতের ঘটনাটা মনে পড়তেই আমার সন্দেহ হলো, তাহলে কি কাল রাতে সত্যি কেউ আমার কাছে এসেছিল, বা ফোনের ওই লোকটা কি রাতের লোকটাই? হোস্টেলে আমি আর শেফা থাকি একটা রুমে, কিন্তু শেফা তো ওর বাসায় গিয়েছে, আর আমি কাল দরজা জানলা বন্ধ করে একাই ঘরেই ঘুমিয়েছি। তাহলে রাতের বেলা কে আসবে এখানে? শেফার কোনো প্রেমিক হয়তো আমাকে শেফা মনে করে এসব করছে। ভাবতেই বারান্দার দিকে চোখ পড়ল। বারান্দার দরজাটা খোলা, সেখান দিয়ে খুব বেশি কঠিন নয় কোনো ছেলের পক্ষে আসা যাওয়া করাটা। দোতলা টপকিয়ে আসাটা খুবই সহজ। তাহলে কি বারান্দা দিয়েই রাতে কেউ এসেছিল? ভেবে পেলাম না। বাসের জানালা দিয়ে মৃদু মন্দ বাতাস বইছে। বাইরের কোলাহল সব কিছু কেমন অদ্ভুত দপত পানিতে পরিণত হচ্ছে। খারাপ লাগছে না শব্দটা। ভার্সিটিতে যাচ্ছি আমি। শেফার বাসা থেকে ঘুরে এসেছি। ওকে জিজ্ঞেস করতে গিয়েছিলাম ওর এমন কোনো ছেলে বন্ধু আছে কিনা যে এমন করতে পারে, কিন্তু না, আমাকে পরিষ্কার জানালো ওর কোনো কালেই কোনো ছেলে বন্ধু ছিল না।
আর না কোনো গোপন প্রেমিক। আর এসব শুনে বেচারি ভয়ে আধমরা। এসব দেখে আমি কনফিউশনে পড়ে গেলাম। তবে কি আমারই কোনো প্রেমিক? কিন্তু কিভাবে? আমাকে কোনো ছেলে কখনো এমন প্রপোজাল বা ইঙ্গিত দেয়নি যে আমাকে ভালোবাসে। আর ভার্সিটিতে কালকে যেটা হয়েছিল সেটা নিশ্চয়ই ওই গুন্ডা টাইপ ছেলেটা এমনিই করেছিল, সিরিয়াস নয়। ইস, আমার টেনশনে মাথা ফেটে যাচ্ছে। ছোটবেলা থেকে প্রত্যেক মানুষের কিছু আশা থাকে, চাওয়া পাওয়া থাকে। এই চাওয়া থেকে আমাদের মনে প্রবল ইচ্ছে জাগে। সময়ের সাথে নিজের ভবিষ্যতের কথা ভেবে কিছু আশা চাওয়াকে জলাঞ্জলি দিয়ে কেউ টাকার জন্য, কেউ উচ্চশিক্ষার জন্য ইচ্ছেটাকে মেরে ফেলে। এগুলোতে হয় ভবিষ্যৎ সুন্দর করার জন্য। সেজন্য প্রেম টেমের বিষয়ে আমি সর্বদাই উদাসীন। এসব ভাবার সময় আমার নেই। তবে আমার সাথে যেসব অদ্ভুত কাণ্ড ঘটল তার রহস্যটা তো আমাকে জানতেই হবে। চিন্তিত মুখে ভার্সিটি পৌঁছেই দেখলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে। কালকের ভাইরাল ভিডিওর জন্য নিশ্চয়ই। কিন্তু এভাবে অট্টহাসি হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে কেন? আমি করিডোর ধরে ক্লাসের দিকে যেতে লাগলাম। সামনে পড়ল কালকের সেই ছেলে মেয়েদের ক্রাশ আইকন আদ্র। আমাকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে উনিও হাসতে লাগলেন। আমার পিত্তে জ্বলে যাচ্ছে। উনি হাসতে হাসতে সাথে থাকা সেকেন্ড ইয়ারে একটা ছেলেকে জিজ্ঞেস করলেন, আজকাল কি ভার্সিটিটা জোকারে ভরে গিয়েছে নাকি নাইম? দেখ তো আমাদের সামনে কোনো মেয়ে জোকার দাঁড়িয়ে আছে নাকি? ওনার এই কথাটা আমার সহ্যের সীমা অতিক্রম করলো। এমনিতেই আছি এক ঝামেলায়, তার ওপর সবাই আমাকে দেখে হাসছে, আর উনি সরাসরি আমাকে জোকার বলে অপমান করলেন। আমি খানিকটা চড়া গলায় রেগে বললাম, আপনারা বড় লোকরা শুধু মানুষদের অপমানই করতে জানেন, তবে আমাকে এত অবলা ভাববেন না। যখন থেকে আপনার সাথে দেখা তখন থেকে আমার সাথে সব খারাপ ঘটনা ঘটছে। আপনি আর আমার সামনে আসবেন না। উনি অবাক হয়ে রক্তচক্ষু নিয়ে আমার দিকে তাকালেন। হয়তো উনি ভাবতে পারছে না কাল স্যার বলে ডাকা মেয়েটা আর সরাসরি ওনার মুখের ওপর কথা বলে বসলো। আশেপাশে কেউ না থাকায় এ ঘটনা কারোর দৃষ্টিগোচর হলো না। ওনাকে এক প্রকার অ্যাভয়েড করে আমি সামনে পা বাড়ালাম। ক্লাসে ঢুকতেই আবারও একবার সবার হাসির পাত্রী হলাম। একটা মেয়ে এসে আমাকে বলল, তুমি 2 পায়ে 2 জুতো পরে এসেছো কেন? আবার জামার রং লাল, পায়জামা কালো, ওড়না নীল কেন? আমি নিজেই নিজের দিকে তাকিয়ে দেখি, আসলেই তাই। এবার আমার নিজেকে দেখে নিজেরই রাগ হচ্ছে। সত্যি নিজেকে জোকার মনে হচ্ছে। নিজে জোকার সেজে এসেছি, তো সবাই তো জোকার বলবেই। তো ওই আদ্রের ওপর চেঁচিয়ে ভুল করলাম। ইস, কাজটা ঠিক করিনি। ভার্সিটির বড় ভাই, তাও নামি দামি লোক, আর সে কিনা আমার মতো নগণ্য একটা মেয়ের ঝাড়ি খেলো। এটা আমি হলে কখনোই মেনে নিতাম না। তাহলে ওই ছেলেটাও নিশ্চয়ই মানবে না। রেগে গিয়ে না আবার আমাকে এখান থেকে বের করে দেয়। তার চেয়ে হোস্টেলে ফিরে যাওয়াটাই ভালো। এখন সবার হাসির পাত্র হয়ে থাকতে পারবো না। আবার লোকটা সামনে পড়ে গেলে লোকটা না জানি কি করে বসে। এসব সাত প্যাচ ভেবে শেষমেশ ঠিক করলাম আমি হোস্টেলেই চলে যাই। সিঁড়ি বেয়ে নামছি, আশেপাশে কেউ নেই। 4 তলা থেকে 2 তলায় নামতেই কে যেন পেছন থেকে আমাকে জোর করে ধরে 2 চোখ বেঁধে আমাকে একটা ফাঁকা ক্লাসে নিয়ে গেল। আমি তো ভয়ে শেষ। আমাকে কি কেউ কিডন্যাপ করবে নাকি ভাবতেই দরজা বন্ধ করার শব্দ পেলাম। তারপরে বিকট একটা শব্দ পেলাম, কেউ হয়তো লাথি দিয়ে কিছু একটা ভেঙে ফেলেছে। আমার আত্মা উড়ে গেল। হাত আর চোখ বাঁধা থাকায় সামনের ব্যক্তিটাকে দেখতে পাচ্ছি না। আমি ভয়ে ভয়ে বললাম, কে 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 আপনি? আমার চোখ বেঁধে রেখেছেন কেন? কেউ এসে আমার চোখের বাঁধন খুলে দিল। অনেকক্ষণ পরে চোখ খোলা পেয়ে মিটিমিটি করে তাকিয়ে আলোটা চোখে সরে নিয়ে সামনে তাকিয়ে দেখলাম আদ্র। উনি হুঙ্কার ছেড়ে বলে উঠল, আমার গায়ে হাত দেওয়ার মতো ভুল করেছো তুমি। এবার তুমি দেখবে আমি কে এবং কি কি করতে পারি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি নরম গলায় বললাম, আমি কি 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 করেছি স্যার? উনি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, স্যার? বা কালকে তোমাকে ওয়ার্ন করার পরেও তুমি আজ আমার সাথে রুড বিহেভ করেছ, এখন আবার স্যার বলছো? তখন মনে ছিল না? আমি খুব দুঃখিত স্যার। তোমার দুঃখ তোমার কাছেই রাখো।
আমাকে ছেড়ে দিন ভাইয়া, এমন ভুল আর হবে না। উনি আবারও আমার দিকে রেগে তাকালেন, বললেন, শোনো, আমাকে ভাই বলবে না। আমি তোমার সিনিয়র বলে কি আমাকে তোমার ভাই বানিয়ে ফেলতে হবে? ড্যাম ইট। ভাই বলে কি সমস্যা? স্যার তো আপনি নন, তাহলে স্যার বলবো কেন? আমার কথাটা যেন আগুনে ঘি ঢালার মতো হলো। উনি রেগে সামনের বেঞ্চটাতে লাথি মেরে আমার গাল চেপে ধরলেন। আমাকে দেয়ালের সাথে চেপে ধরে বললেন, আর একবার ভাই বললে ডিরেক্ট খুন করে ফেলবো। আমি এবার জোরে কেঁদে উঠলাম। প্রচুর ভয় পেলাম। মনে মনে ভাবছি, ভার্সিটির ডিসির পুত্র বলে সাধারণ স্টুডেন্টের সাথে উনি এমন করবেন? ভার্সিটিটা কি ওনার বাপের নিজস্ব সম্পত্তি? আর আমাকে যেভাবে তুলে এনেছেন তাতে বোঝা যাচ্ছে আমি সরকারি সম্পত্তি। আমাকে আটকে রাখা যায়, খুন করার হুমকি দেয়া যায়, সব করা যায়। উনি আমাকে জোরে ধমকে উঠে বললেন, কানে কথা গেল মিস আরশি, নাকি অন্য কিছু করব কানে এবং মনে কথা ঢোকানোর জন্য? আমি কাঁদতে কাঁদতে হতভম্ব হয়ে বললাম, ও অন্য কিছু করবেন না মানে? এই একদম ন্যাকা কান্না কেঁদে চোখের পানি নষ্ট করবে না। চোখের পানি বাঁচিয়ে রাখো, কারণ এরপর থেকে আমি তোমার সাথে যা যা করব তা খুব ভয়ানক হবে। তখন তোমার এই সুন্দর চোখের পানিগুলো কাজে লাগবে মিস আরশি। আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। লোকটার কোনো বদমতলব নেই তো? আমার সাথে এরকম করার কোনো মানে আছে নাকি? রাগের মাথায় থাপ্পড় দিয়ে ক্ষমাও তো চেয়েছি, কিন্তু উনি বোধহয় ব্যাপারটা হজম করতে পারছেন না। আসলে বড় লোকের ছেলে বলে কথা, তাদের মেজাজই আলাদা। তার ওপর ভার্সিটিতে ওনার আলাদা পাওয়ার আছে, যেটা বাপের নাম বিক্রি করে নয়, নিজের যোগ্যতা দিয়ে অর্জন করেছেন। তাই সবাই সমীহ করে চলে ওনাকে। কিন্তু আমি এখন কি করব? উপস্থিত বুদ্ধি আমার কখনোই কাজে লাগে না। সে চেষ্টা করাও এখন আমার পক্ষে সম্ভব নয়। তাই অসহায়ের মতো এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রইলাম, আর মনে মনে আল্লাহ আল্লাহ করতে লাগলাম। উনি আমার সামনে একটা চেয়ার তুলে এনে বসলেন। আমি ফ্লোরে গুটি সুটি মেরে বসে আছি, কাঁদছি না, কারণ চোখ থেকে এক ফোঁটা পানি পড়ার আগে উনি ধমকে ওঠেন বারবার। আমি কান্না করার সময় একবারও আমার মুখের দিকে তাকাননি, অন্য দিকে ফিরে শক্ত গলায় বলে ওঠেন, চোখের পানি মুছো, নইলে ফল ভালো হবে না। শাস্তি তো শুরুই হয়নি। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করি, কিসের শাস্তি? উনি হুঙ্কার ছেড়ে বলেন, আমি তোমাকে বলতে বাধ্য নই। আপনি কি আমাকে মারবেন? তোমার কি আমাকে বাচ্চা মনে হচ্ছে? শুনে রাখো, আমি মেয়েদের গায়ে হাত দিই না। তাছাড়া তোমাকে কিভাবে টর্চার করব সেটা আমার ভাবা হয়ে গিয়েছে। আমি তো ক্ষমা চাইলাম আপনার কাছে, সরি বললাম তো, তাহলে এরকম করছেন কেন? উনি কপাল কুঁচকে তাকালো, তাচ্ছিলের হাসি দিয়ে বলল, সরি মাই ফুট। তুমি আমাকে থাপ্পড় মারবে আর আমি আদ্র চুপচাপ বসে থাকবো, তাই না? তাহলে বলবো তুমি আমাকে এখনও ঠিকঠাক চিনতে পারোনি। আমি নীরবে কেঁদে উঠলাম। চোখ থেকে দুপোটা পানি বের হয়ে আসলো। ওনার অলক্ষ্যেই আমি ওড়না দিয়ে মুছে নিলাম। হাতগুলো বাঁধা নয়, ইচ্ছে করলে আমি পালাতে পারি, কিন্তু আব্রাহাম আদ্র এতটাও বোকা নন। তাই ক্লাসের দরজাটা ভেতর থেকে তালা দিয়ে চাবি নিজের কাছে রেখে দিয়েছেন। চুপচাপ অনেকক্ষণ বসে রইলাম। উনিও বাইরের দিকে তাকিয়ে আছেন। জানালা গড়ে আসা হিম বাতাস বারবার আমার গায়ে কাটা দিচ্ছিল। একটা ছেলের সাথে একই রুমে একা আমি, ছি! কেউ জানতে পারলে কি হবে? আমি ভাবছি সবাই আমাকেই খারাপ ভাববে। এভাবে প্রায় বেশ কিছুক্ষণ কেটে গেল। সন্ধ্যা নেমে আসছে বোধহয়, তাহলে তো ভার্সিটিও ছুটি হয়ে গিয়েছে। আমার হঠাৎ হাত পা ঠান্ডা হয়ে আসছে, আমার মাথা ঘোরাচ্ছে, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না, প্রচুর পানি খেতে ইচ্ছে করছে। উনি এক মনে মোবাইল টেপাটিপি করছেন। নড়ার শক্তিটুকু হারিয়ে ফেলার আগে আমি কোনো মতে বললাম, শুনছেন? উনি না তাকিয়েই বললেন, শুনছি। আমাকে প্লিজ ছেড়ে দিন, আমাকে হোস্টেলে যেতে দিন। সেটা আজ আর হয়ে উঠছে না। আমি অসহায় কণ্ঠে বললাম, আমার সঙ্গে এরকম করে আপনার লাভটা কি? উনি আগের মতোই যেন কিছুই হয়নি এমনভাবে বললেন, তোমাকে শাস্তি না দিতে পারলে আমি আজ রাতে ঘুমাতেই পারবো না, বুঝলে? আমাকে কেউ এইভাবে অপমান করে শান্তিতে ঘুমাবে তা এই আদ্র কখনোই টলারেট করতে পারবে না। আমি আর কিছু শুনতে পেলাম না। হঠাৎ লোডশেডিং হলো। গাঢ় অন্ধকারে ঢাকা পড়ে গেল ক্লাসটা, ঢেকে গেল আমার সামনে থাকা মানুষটা। আমি দুর্বল গলায় একটা আত্মচিৎকার দিয়ে উঠলাম। অন্ধকারে আমার ফোবিয়া আছে, অন্ধকার সহ্য হয় না।
আদ্র চমকে উঠে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমার দিকে তাকালো। গাঢ় অন্ধকারে ওনাকে আমি মনে মনে আত্মার সাথে তুলনা করছি। বাতাসে ওনার চুল কপালে পড়ে অর্ধেক মুখ ঢেকে একটা ভয়ঙ্কর প্রতিবিম্ব দেয়ালে ফুটে উঠেছে, যদিও উনি দেখতে মোটেও ভয়ঙ্কর নন। আমি ঠক ঠক করে কাঁপছি। আদ্র আমাকে এভাবে কাঁপতে দেখে অবাক চোখে তাকালো। আমার কাছে এসে হাঁটু গেলে ফ্লোরে বসে গালে হাত রেখে বলল, কি হয়েছে তোমার? আই মে। আমি উত্তর দিলাম না। উনি আবারও উদ্বিগ্ন হয়ে বললেন, এই আরশি, এই তুমি এভাবে কাঁপছো কেন? আমি এবার কাঁপতে থাকা হাতটা দেয়ালের দিকে উঁচিয়ে দেখালাম। উনি পেছনে ঘুরে দেখলেন। আমি অস্পষ্ট গলায় বললাম, ও ও ওখানে কেউ আছে। উনি হয়তো বুঝতে পারলেন আমি কিছু একটা দেখে ভয় পাচ্ছি, তাই উনি আমাকে বললেন, ওখানে কিছু নেই আরুষি। আছে। কেউ নেই, আমি আর তুমি ছাড়া। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আমার মাথা ব্যথা হয়ে গিয়েছে, সামনে তাকানোর সাহস হচ্ছে না। আমি ভয়ে কেঁদে দিলাম। চোখ দুটো বন্ধ করে বললাম, আপনি কে? আপনি নাম নিশ্চয় অন্য কেউ। আমাকে প্লিজ ভয় দেখাবেন না, আমাকে ছেড়ে দিন। আমি যখন ভয়ের চূড়ান্ত পর্যায়ে ওনাকে দেখে এসব উল্টোপাল্টা বলছি, তখন উনি আমাকে নিজের বুকে জড়িয়ে ধরলেন। আমার মাথায় হাত বুলিয়ে বারবার বোঝানোর চেষ্টা করছেন যে কিছু হয়নি, আমি যাতে ভয় না পাই। কিন্তু আমি নাছোড়বান্দা, এক নাগারে এসব বলেই যাচ্ছি। আমার চোখের পানি ওনার পাঞ্জাবি ভিজিয়ে দিচ্ছিল। ওনার বুকে মাথা রেখে আমি যেন ওনার হার্টবিটের শব্দ শুনতে পাচ্ছি। হৃদয় স্পন্দনের শব্দটা খুব জোরে কানে বাজতে লাগলো। তারপর হঠাৎ পিনপতন নীরবতা গ্রাস করলো অন্ধকারে রুমটাতে। আমি ধীরে ধীরে জ্ঞান হারাতে লাগলাম। জ্ঞান হারানোর আগে শুধু বলতে পারলাম, পানি পানি খাবো। তারপর আমার আর কিছু মনে নেই। রোদের চিকচিক আলো যখন আমার মুখটার ওপর ছুরির মতো ধারালো আলো ফেলল, ঠিক তখনই আমার জ্ঞান ফিরল। মাথাটা ভার হয়ে আছে। চারপাশে চোখ মেললাম, কিন্তু যা আমি দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি অচেনা এক রুমে, অচেনা কোনো বিছানায় শুয়ে আছি। লাফ দিয়ে উঠে বসলাম। আমি এখানে এসেছি কিভাবে? সব কিছু মনে করার চেষ্টা করলাম, কিন্তু ওইটুকুই। ভার্সিটির অন্ধকার রুমে আমি আদ্রের সাথে, আদ্রের বুকে। এরপর আমার আর কিছু মনে আসছে না। আমাকে এখানে আনলো কে? আমার সাথে কি কেউ খারাপ কিছু করেছে? মনে হতেই চমকে উঠলাম। নিজের দিকে তাকিয়ে দেখলাম, না, সব তো ঠিকই আছে। অতিরিক্ত ঘুমানোর ফলে চোখ মুখ ফোলা ফোলা লাগছে। এসব ভেবে ভেবে অবাক হচ্ছি আর নখ কামড়াচ্ছি। ঠিক তখনই ক্যাচ ক্যাচ শব্দ করে রুমের দরজাটা খুলে ভেতরে ঢুকলো আর্দ্র। আমাকে এভাবে বিছানায় বসে থাকতে দেখে গম্ভীর গলায় বলল, ঘুম ভাঙলো? আমি চুপ। এখন কেমন লাগছে তোমার? আমি এবারও চুপ। উনি এবার রেগে বললেন, এই বেয়াদব মেয়ে, কি বলছি কানে যাচ্ছে না, নাকি কালকের মতো টাইট দিব? আমি এবার চুপ করে থাকতে পারলাম না। ভয়ে ভয়ে বিছানায় এক কোণায় গিয়ে বসে জিজ্ঞেস করলাম, আমাকে এখানে আপনি নিয়ে এসেছেন? উনি কপাল কুঁচকে তাকালেন। পরনের পাঞ্জাবির হাতটা ফ্লোট করতে করতে বললেন, তোমার সামনে যেহেতু আমাকে দেখতে পাচ্ছ, তার মানে আমিই সব করেছি। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, সব করেছেন মানে? আপনি আমার অসহায়তার এভাবে সুযোগ নিলেন? ওনার চেহারা দেখে মনে হচ্ছে উনি কিছু ভুল শুনেছেন, বা আমার কথাটা উনি বিশ্বাস করতে পারছেন না। উনি জোর গলায় চিল্লিয়ে বললেন, তোমার মাথায় এসব কি উল্টোপাল্টা চিন্তা আসে? আমাকে দেখে কি তোমার এমন মনে হয়? আর তুমি কি প্রস্টিটিউট? এভাবে কথা বলা দেখে সবাই কিন্তু তোমাকে প্রস্টিটিউটই ভাববে। তোমার আর আমার মধ্যে কি হয়েছে জানতে চাও? ওয়েট বলছি। কাল রাতে আমি আর তুমি। আমি কানে দু হাত চেপে ধরে বললাম, আল্লাহর রস্তে আপনি চুপ করুন। উনি সোফায় পায়ের উপর পা তুলে বসে কপিতে চুমুক দিতে দিতে বললেন, তোমাকে শুনতে হবে আরুষি। কাল রাতে তুমি যা পাগলামোটোই না করলে, আমাকে তো ছাড়তেই চাইছিলে না। আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকালাম। উনি ঠোঁটে হাসি এঁকে বললেন, শুনতে চাচ্ছ নাকি ঘটনাটা? অবশ্য তুমি শুনতে চাইলে আমি মানা করব না। আমি বললাম, না না, আপনাকে আর বলতে হবে না। ওকে, না শুনতে চাইলে থাক, এসব কাউকে না বলাই ভালো। আমি ভাবছি কি এমন হয়েছে যে উনি এমন করছেন। ওনার হাবভাব দেখে মনে হচ্ছে এর চেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা দুনিয়াতে আর দ্বিতীয়টি নেই। যাই হোক, খারাপ কিছু না হলেই হলো। আমি বললাম, আমার শাস্তি কি শেষ হয়েছে, নাকি আরও কিছু বাকি আছে? উনি আমার দিকে তাকালেন, বললেন, বাহ,
শাস্তি পাওয়ার জন্য এত তোলা? এমন হতে দেখিনি কাউকে। এখানে উতলা হওয়ার কি দেখলেন? আমি তো শুধু জিজ্ঞেস করেছি। উনি অবাক হওয়ার ভান করে সন্দেহ নিয়ে আমার দিকে তাকালেন, বললেন, তুমি কি আমার প্রেমে টেমে পড়ে গেছো নাকি মেয়ে? এমনভাবে কথা বলছো, আমার তো তাই মনে হচ্ছে। আমি বিরক্ত হয়ে বললাম, মোটেও না। আপনার মতো কিডন্যাপারের প্রেমে হাবুডুবু খাওয়ার ইচ্ছে আমার নেই। উনি রেগে বললেন। আমি কিডন্যাপার? আমি ভয় পেয়েও উত্তর দিলাম না। উল্টো দিকে ঘুরে আল্লাহ আল্লাহ করছি। উনি আর কিছু বললেন না। কাকে যেন ফোন দিলেন, কী সব বলে রেখে দিলেন। একটু পরে একটা মহিলা নাস্তা নিয়ে আসলেন। উনি মহিলাকে আমার দিকে ইশারা করলেন। আমি অবাক হয়ে তাকাতেই মহিলাটি ট্রেটা আমার সামনে রেখে বললেন, খেয়ে নিন মা, বলেই দ্রুত বেরিয়ে গেলেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, কী হচ্ছে এগুলো? উনি ভাবলেশীনভাবে বললেন, খেয়ে নাও, কাল থেকে তো কিছুই খাওনি। খাবো না। খাবো না মানে? খাবো না মানে আমি খাবো না। কেন খাবে না? খিদে নেই। তাছাড়া অচেনা অজানা মানুষের দেয়া খাবার আমি খাই না। কাল থেকে না খেয়ে আছো, বলছো ক্ষুধা পাইনি? হেই, তুমি কি পাগল? না খেয়ে এতক্ষণ থাকছো কিভাবে? হোস্টেলে থাকি, কোনোবার 3 থেকে 4 দিনও না খেয়ে থাকতে হয়েছে। এখন এসব অভ্যাস হয়ে গিয়েছে। উনি অবাক হয়ে বললেন। ক্যান্টিন থাকতে না খেয়ে থাকো মানে বুঝলাম না। আমি শুকনো গলায় বললাম, আপনি এসব বাদ দিন, আমাকে এখান থেকে যেতে দিন প্লিজ, আমার অনেক কাজ আছে। উনি গম্ভীর গলায় বললেন। আগে খেয়ে নাও, তারপর যাওয়ার কথাটা ভেবে দেখব। আমি খুশিতে বললাম, তার মানে আমার শাস্তি শেষ? উনি রেগে বললেন। আমি কখন বললাম শাস্তি শেষ? শাস্তি তো দেইনি তোমাকে, জাস্ট ট্রেইলার দেখালাম। তোমার শাস্তিটা আমি ঠিক করব, বুঝলে? সো বেশি কথা না বলে জলদি খাবার শেষ করো। আমার মনটা আবারও কু ডাকা শুরু করলো। নিঃশব্দে খেতে লাগলাম। খাবারটা কেমন বিস্বাদ লাগছে। এটাকে নাকি স্যুপ বলে। আমি কখনো স্যুপ খাইনি, যার ফলে স্মেলটাও সহ্য হচ্ছে না। তাও গিলতে লাগলাম। আমার খাওয়া শেষ হতেই উনি বললেন, সো রেডি? কি রেডি? তুমি না হোস্টেলে ফিরতে চাও? ও চলুন। উনি হাসতে হাসতে বললেন। আচ্ছা শোনো, তুমি না আর জোকার সেজে ভার্সিটিতে এসো না। আমি মুচকি দিয়ে বললাম, আপনাকে বলতে হবে না। তারপর আমি ওই রুম থেকে ওনার পেছন পেছন বের হলাম। তারপর আমার চক্ষু চড়ক গাছ। কি সুন্দর সাজানো গোছানো একটা বাড়ি। চারদিক যেন আলোতে ঝলমল করছে। আমি হাঁ করে তাকিয়ে রইলাম, কারণ এত সুন্দর বাসা এর আগে আমি আর কখনো দেখিনি। উনি পেছনে ঘুরে আমাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে ধমকে বলে উঠলেন। হেই মেয়ে, হাঁ করে তাকিয়ে আছো কেন? আমি থতমত খেয়ে বললাম, না না, কিছু না। এখন কি আমার সাথে যাবেন মিস আরশি বেগম, নাকি এইভাবে হাঁ করে তাকিয়ে থাকতে থাকতে ওয়াক্কালাপ করবেন? আমি তাড়াহুড়ো করে বললাম, না না চলুন, আমি আসছি তো। উনি রাগী গলায় বললেন, জি চলুন, আর আমাকে উদ্ধার করেন। এটা কি আপনার বাসা? আমার নয়তো কি অন্য কারো বাসা নাকি আজব? আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল, ওনার বাসার সবাই কোথায়? কাউকেই তো দেখলাম না আশেপাশে। কেউ কি এই বাসায় থাকেন না? তাহলে ওনার বাবা, মানে ডিসি স্যার বা ওনার স্ত্রী বা কোথায়? এসব ভাবতে ভাবতে বাসার বাইরে চলে আসলাম। উনি বললেন, ইউ উইল হ্যাভ টু হ্যারি, লেটস গো। আমি বললাম, আপনার যেতে হবে না স্যার, আমি একাই যেতে পারবো। উনি সন্দেহী চোখে তাকালেন, বললেন, তাই নাকি? জি। উনি ঠোঁট উল্টে বললেন। কিন্তু তা তো হচ্ছে না, তোমাকে আমি নিয়ে এসেছি, আমি ছেড়ে আসবো। আমি অস্বস্তি নিয়ে বললাম, আপনার যাওয়ার দরকার নেই, আমিই যেতে পারবো স্যার। উনি রেগে বললেন, আমার মুখের উপরে কথা বলা আমি পছন্দ করি না, চুপচাপ গাড়িতে উঠে বসো, মাইন্ড ইট। কিন্তু উনি আবারও রেগে গেলেন। গাড়ির জানালার পাশে একটা ঘুষি দিয়ে বললেন। ইউ ব্লাডি গার্ল, আই জাস্ট স্টপ ইট। আমি ভয়ে ভয়ে বললাম, কোথায় বসবো স্যার? উনি গম্ভীর গলায় বললেন। ড্রাইভিং সিটের পাশে। উনি দরজা খুলে দিলেন। আমি তাড়াহুড়ো করে বসলাম। বাবারে, কার পাল্লায় পড়লাম? সোজা সাপটা কথাটাকে ঘুরিয়ে পেঁচিয়ে ক্যাচাল করে প্যাচাল মেরে দিলেন। উনি ড্রাইভিং সিটেই বসলেন। আমি একেবারে জানালার পাশে সিটিয়ে বসলাম। উনি ধমক দিয়ে বললেন, এদিকে সরে বসো, সিট বেল্ট পরে নাও। আমি একটু সরে এদিকে বসলাম, কিন্তু সিট বেল্ট নামক জিনিসটাকে কিছুতেই আটকাতে পারলাম না। অসহায় চোখে ওনার দিকে তাকাতেই বললেন। আমি দেখিয়ে দিচ্ছি। আমি বললাম, না না, লাগবে না। উনি চোয়াল শক্ত করে আমার দিকে তাকালেন। চোখে রোদ চশমা পরে সোজা হয়ে পিঠ ঠেকিয়ে বসলেন।
আমার উদ্দেশ্যে বললেন, আমি মেয়েদের গায়ে হাত দিইনি, একবারও আক্স করেছি। আমি আমার নিজের বেল্ট লাগাচ্ছি, তুমি সেভাবে ট্রাই করো মেয়ে। আমি মাথা নাড়ালাম। ওনার এই কথাটা আমার হঠাৎ পছন্দ হয়ে গেল। যাই হোক, ওনাকে দেখে দেখে সিট বেল্ট পরাটা শিখে নিলাম। তারপর উনি ড্রাইভ করতে শুরু করলেন। দুজনেই চুপচাপ। প্রায় আধ ঘন্টা পর গাড়ি আমার হোস্টেলের সামনে এসে থামল। আর আমি প্রায় সঙ্গে সঙ্গে গাড়ির দরজা খুলে এক দৌড়ে পগার পার। পেছনে ফিরেও তাকালাম না। আপদ থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। একটা বিষাদময় ঘটনার আপাতত এখানেই ইতি ঘটল। হোস্টেলে পৌঁছে সোজা ওয়াশরুমে ঢুকে গেলাম। একটা দারুণ শাওয়ার নিয়ে বেরিয়ে এলাম। চুল মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ দেখলাম আমার গলার কাছে একটা দাগ, লাল টকটকে হয়ে আছে। ভালো করে খেয়াল করতেই দেখি এটা কামড়ের দাগ, সদ্য দেয়া কামড়ের দাগ। আমি চমকে উঠলাম। গালের মধ্যেও একটা কামড়ের দাগ। আমি এবার হতভম্ব। কে করলো আমার সাথে এই কাজ? আদ্র? কাল তো উনিই ছিলেন সারাক্ষণ আমার সাথে। তাহলে কি উনি? আমাকে কি এই ঘটনায় উনি বলতে চেয়েছিলেন? না, আমার এবার ভয় হচ্ছে। উনি আমার সরলতার সুযোগ নিয়ে কি খারাপ কিছু করেছেন আমার সঙ্গে? তবে যে বড় মুখ করে বলেছিলেন উনি মেয়েদের গায়ে হাত দেন না, উনি কি আমাকে তবে মিথ্যে কথা বলেছিলেন? উনি একটা মিথ্যাবাদী। আমি ভাবতেও পারছি না। আমার পায়ের তলার মাটি সরে গেল। থাপ্পড়ের প্রতিশোধ এভাবে নিলেন? আমি ওনাকে যতই অপছন্দ করি না কেন, এটুকু বিশ্বাস করছিলাম। কিন্তু সব ছেলের মতো উনিও সুযোগের সদ্ব্যবহার করে আমার সর্বনাশের কারণ হয়ে দাঁড়ালেন। আমি চিৎকার করে কেঁদে উঠলাম, কিন্তু আমার কান্না চার দেয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনি হয়ে আমার কাছেই ফিরে এলো। মধ্যবিত্ত পরিবারের মেয়েদের আসলেই হোস্টেলে থেকে পড়াশোনা করাটা অনেক রিস্কের। কে যেন আমাকে বলেছিল, মনে পড়ছে না। কাঁদতে কাঁদতে এক সময় ঘুমিয়ে পড়লাম। ভার্সিটিতে যাওয়ার কথা ছিল, কিন্তু এসব দেখে আর কোথাও যাওয়ার সাহস বা শক্তিটা পেলাম না। হোস্টেলের সেই অগোছালো গুমট ঘরটাতে মরার মতো ঘুমিয়ে রইলাম। বিকেলের দিকে ঘুমটা ছুটে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম কামড়ের দাগগুলো দগদগে ঘায়ের মতো লাল হয়ে গিয়েছে। একটা দীর্ঘশ্বাস ফেলে স্টোভে ভাতের হাঁড়ি চড়ালাম। একটা ডিমের অমলেট তৈরি করে খেয়ে খিদে মেটালাম। হোস্টেল বলতে এটা একটা বাসা। খুব ছোট্ট পুরনো দিনের দোতলা একটা বাসাতে আমি আর শেফা এক রুমে থাকি। শেফার বাসা ভার্সিটি থেকে একটু দূরে হয়, আমার সঙ্গে থাকে। আর দোতলায় বাসার মালিক মানে একটা বুড়ো মহিলা থাকে। আমরা ওনাকে দাদি বলে ডাকি। ওনার ছেলেমেয়েরা সবাই বড় বড় চাকরি করে। সবাই এই বাসাতেই একসাথে থাকে। খুব ভালো একটা পরিবার। যাই হোক, একা একা রুমের ভেতর দম বন্ধ লাগছিল, তাই মোবাইল নিয়ে একটু বসলাম। কখন যে রাত হয়ে গেল বুঝতেই পারলাম না। এমন সময় শেফার ফোন এলো। আমি রিসিভ করতে বলে উঠল, এই গাধি, কই তুই? বাসায়। কেন? আজ আসলি না কেন? কোথায়? ভার্সিটিতে। আমি তো বাসা থেকে এসেছিলাম, ভাবলাম তুইও আসবি, কিন্তু তুই তো এলিই না। ও, আমার শরীরটা ভালো লাগছিল না, তাই আসিনি। কেন, কিছু হয়েছে? কি? কাল বাসন্তী উৎসবে প্রোগ্রাম আছে ভার্সিটিতে, আর আমাদের ওই পলিটিশিয়ান বড় ভাই উনি তোর খোঁজ করছিল। আমি অবাক হয়ে ভাবলাম, এই পলিটিশিয়ান লোকটা আবার কে? আমার ঠিক মনে পড়ল না। আমি শেফাকে জিজ্ঞেস করলাম, কোন বড় ভাই? শেফা ক্ষুব্ধ স্বরে বলল, তুই চিনিস না গাধি? আরে তুই বলবি তো, কত ভাই তো আছে। আমার যিনি খোঁজ করছিল উনি কে? আদ্র ভাই, তোকে ওই দিন বিচার করতে যে ভাইয়ের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। আমি চমকে উঠলাম। এই লোক আমার খোঁজ কেন করবে? আমাকে আবার কোন নতুন শাস্তি দেওয়ার পায়তারা করছে উনি? শেফা বলল, কি রে, শুনছিস? বল। তুই আজ এত চুপচাপ কেন? কথা বলতে কি ভাল লাগছে না? এই তুই কাজের কথা বল। ওই লোক আমাকে খুঁজছিল কেন? কিছু বলেছে তোকে? আসলে বাসন্তী উৎসবের সব দায়িত্ব তো ওনার ওপরেই পড়েছে, তাই উনি সব স্টুডেন্টদের কাজ ভাগাভাগি করে দিয়েছেন। আর তোর কাজ হলো সব কিছুর হিসাব রাখা, ঠিকঠাক মতো ওনাকে পরে বুঝিয়ে দেওয়া। আমার কাছে সবার নামের লিস্ট দিয়ে দিয়েছেন। তুই কাল ওদের থেকে সব রসিদ জমা নিয়ে আদ্র ভাইকে হিসাব বুঝিয়ে দিবি। আমি ফোনে পাঠাচ্ছি ছবিগুলো। আমি অবাক হয়ে বললাম, মানে আমি এসব করব কেন? আমি কি জানি, আদ্র ভাই বলে দিয়েছে। আমি বিরক্ত হয়ে ফোন রেখে দিতে যাব, আর তখনই শেফা বলল, শোন। আমি বিরক্ত হয়ে বললাম, বল। কাল সবাই বাসন্তীর শাড়ি পরে আসবে, তুইও পরে আসিস। কিন্তু আমার তো এই রঙের শাড়ি নেই। শেফা বলল, কি বলিস?
তাহলে কি পরবি? জানি না, লাল নীল যা আছে ইচ্ছে হলে পরবো, নইলে যা ইচ্ছে তাই পরবো। রাখি বলেই ফোন রেখে দিলাম। এই নাকামুর মানে হয় যার বসন্তী শাড়ি নেই সে কি পরে যাবে তার চিন্তা করলো না কেউ। যত সব। আজ রাতেও ঘুমানোর পর আমি কারো হাতে ছোঁয়া পেলাম গালে, কপালে কারো ঠোঁটে ছোঁয়া। আমি বুঝতে পেয়েও উঠলাম না। এক ভয়ঙ্কর ভিত্তি আমাকে গ্রাস করলো। চোখ খোলার সাহসটাও করলাম না। তবে কিছুক্ষণ পর কারো অস্তিত্ব টের না পেয়ে আমি চোখ খুলে তাকালাম। কখনো ঘরের লাইট অফ করি না, সেই আলোতে চোখ খুলে দেখলাম একটা প্যাকেট রাখা। রুমে কেউ নেই। আমি ঝট করে উঠে দাঁড়ালাম। প্যাকেট খুলে হাতে নিয়ে দেখি একটা হলদে শাড়ি। কেউ কি করে জানলো আমার ঠিক এই শাড়িটাই দরকার? যাই হোক, কালকে শাড়ির ব্যবস্থা হয়ে গেল। হাসলাম আমি। পরের দিন যথাসময়ে রেডি হয়ে রওনা দিলাম ভার্সিটিতে। ভার্সিটিতে ঢুকলাম শেফার সাথে, পরনে সেই হলুদ শাড়িটা। কিছুক্ষণ ঘোরাফেরা করে পানি খাবার উদ্দেশ্যে ক্যান্টিনের দিকে যেতেই হঠাৎ আদ্রির সাথে দেখা। উনি আমার পাশ কাটিয়ে যাবার চেষ্টা করতেই শাড়িতে পা বেঁধে উল্টে আমি আদ্রের ওপর পড়ে গেলাম। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমি হতভম্ব হয়ে গেলাম। আদ্রকে দেখে মনে হচ্ছে উনি আমার চেয়ে দ্বিগুণ হতভম্ব। আমি অবাক এবং বাকরুদ্ধ। পুরো ভার্সিটির সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমি অস্বস্তিতে গাঢ় হয়ে রইলাম। আমার পিঠে যেখান থেকে শাড়িটা সরে গিয়েছিল ঠিক সেখানেই অসভ্য আদ্র ওনার হাত দিয়ে আমাকে ধরে রেখেছেন। ইচ্ছে করছে ওনার চুলগুলো টেনে ছিঁড়ে দেই। নিজেকে সামলে নিয়ে আমি উঠে দাঁড়ালাম। সেদিনের অসভ্য ইতর ছেলেটা আমাদের দুজনের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসছে। আদ্র ছেলেটার দিকে রাগী দৃষ্টিতে তাকাতেই ছেলেটি সেখান থেকে সরে গেল। সবাই হাসাহাসি করছে। আদ্র উঠে দাঁড়ালো। ওনার হলদে সোনালি পাঞ্জাবি ধুলোয় মাখামাখি। আমি আর সেখানে এক মুহূর্তও দাঁড়ালাম না। চোখ গোল গোল করে তাকিয়ে থাকা শেফাকে নিয়ে সেখান থেকে চলে আসতে চাইলে আদ্র আমাদের দাঁড়াতে বললেন। তারপর আশেপাশে থাকা সবাইকে ধমকে সেখান থেকে চলে যেতে বললেন। শেফাও ভয়ে ভয়ে চলে গেল। সবাই চলে গেলে উনি আমার উদ্দেশ্যে বললেন, আচ্ছা তুমি কি মেয়ে? এত উড়নচণ্ডী দশা কেন তোমার? সব সময় লাফালাফি ঝাপাঝাপি না করলে তোমার শান্তি লাগে না? আমি কাট কাট গলায় বললাম, আমার মোটেও উড়নচণ্ডী দশা হয়নি। আর লাফালাফি ঝাপাঝাপি করলে আপনার কি সমস্যা? আপনি আমার ওপর পড়লেন কেন? বাহ, বেশ তো বেশ পটর পটর করছো। শাস্তির কথাটা এত তাড়াতাড়ি ভুলে গেলে? ওয়াও। দেখুন, আপনি আমায় অপমান করার চেষ্টা করছেন, আর শাস্তির কথা আপনার মুখে মানায় না। যে লোক মেয়েদের অসম্মান করতে ভোলে না তার সাথে আমার কথা বলতে ঘৃণা হচ্ছে। আদ্র গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আপাদ মস্তক দেখে নিয়ে অবাক হয়ে বলল, মানে তুমি সব কি বলছো? সুযোগের সদ্ব্যবহার মানে? আমি তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, এত তাড়াতাড়ি ভুলে গেলেন সব কিছু? বাহ, আসলে বলরকের ছেলে বলে কথা, এদের কি আর সব মনে থাকে? মানে? আমি বিরক্তি চাহনি মেলে ওনার মুখপানে তাকালাম। বললাম, এত মানে মানে করছেন কেন আপনি? আপনার সাথে কথা বলার কোনো মুড নেই আমার। আমার সাথে করা ঘটনাগুলো মনে করুন, বুঝে যাবেন। উনি বললেন, কি করেছি আমি? আমায় অপমান করেছো। আমি তোমাকে একদিন আটকে রেখেছি বলে ভুল হবে। তুমি সেন্সলেস হয়ে গিয়েছিলে, তাই আমি তোমাকে আমার বাসায় নিয়ে গিয়েছি। দ্যাটস এনাফ। ও তাই? তাহলে ভার্সিটিটা তো আপনার, আপনিই তাহলে থাকুন। উনি ভ্রু কুঁচকে বললেন, মানে আমি এখানে আর পড়ব না। পড়বে না মানে? মানে আমি এখান থেকে চলে যাব। এই ভার্সিটিতে আমি আর পড়ব না। আপনি শান্তিতে থাকুন, আমার চেহারাও আপনার দেখতে হবে না। আদ্র কিছু না বলে গম্ভীর হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সত্যি আমি আর ওনাকে নিতে পারছি না, বড্ড অসহ্য লাগছে। এখান থেকে আমি চলে যাব। ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে অন্য কোনো কলেজে ভর্তি হব। এই শহরেই আর থাকবো না আমি আর চোখে একবার আদ্রকে দেখে নিলাম। বাই বলে চলে আসলাম। পেছনে ফিরে দেখলাম উনি আমার দিকে তাকিয়ে আছেন, হাত দুটো মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছেন। আমি সেখান থেকে চলে আসলাম। স্টেজে নাচ গান হচ্ছে। আমি শেফাকে অনেক খুঁজে একটা চেয়ারে বসারত অবস্থায় দেখতে পেলাম। দৌড়ে গিয়ে ওর পাশে বসে পড়লাম। ও বড় বড় চোখ করে আমার দিকে তাকাতেই আমি বললাম, এদিকে না তাকিয়ে পারফরমেন্স দেখ, একটা কথাও বলবি না। বেচারি শেফা আমার কথা মতোই চুপচাপ স্টেজে মনোযোগ দিল।
আর আমার মাথায় ঘুরছে ওখানে গাছের নিচে দাঁড়িয়ে থাকা আদ্রের বিষণ্ণ চেহারা। উফ, এই লোকটার সামনেই কেন বারবার তার সাথে এমন ঘটছে? বারবার আমার সাথেই ওনার দেখা হয়। শেফাকে পর্যন্ত বলিনি আমি এখানে আর পড়ব না। ইস, কি বাজে পরিস্থিতি। অনুষ্ঠান শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেল। ভার্সিটির মাঠ প্রায় খালি, সবাই চলে গিয়েছে। আমি সব হিসাব ঠিকঠাক করে একটা ছেলেকে দিয়ে আদ্রের কাছে পাঠিয়ে দিলাম। তারপর শেফাকে নিয়ে চলে আসলাম। শেফা বাসার উদ্দেশ্যে রওনা দিল, আর আমি ভার্সিটি গেটের সামনে রিকশার জন্য ওয়েট করছি। হেঁটে যেতে মোটেও ভালো লাগছে না। হঠাৎ আদ্র এসে আমার হাত ধরে টেনে ভার্সিটির ভেতর নিয়ে গেল। আমি কিছু বুঝে ওঠার আগেই উনি শক্ত গলায় বললেন, কি পগার পার হওয়ার মতলব করছো নাকি? আমি চেঁচিয়ে বললাম, আমাকে যে এখানে দাঁড়িয়ে থাকতে হবে এমন তো নয়। আমি সব কাজ শেষ করে পাঠিয়ে দিয়েছি, আমার আর এখানে থাকার কোনো মানে হয় না। উনি রেগে বললেন, চুপ, একদম চুপ। তারপর কি একটা ভেবে বলল, চলো তোমাকে রিক্সা করে দেই। আমি কঠিন গলায় বললাম, লাগবে না, আমি একাই বাড়ি ফিরবো। তুমি কি আমার উপরে রাগ করেছো নাকি? আজব, আমি রাগ করব না কি করব সেটার কৈফিয়ত আপনাকে কেন দেব? প্লিজ আপনি অন্য পথ ধরুন, আমার পিছু ছাড়ুন। গেট অ্যানাদার ওয়ে। উনি রেগে গেলেন। প্রচণ্ড জোর গলায় নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বললেন, তুমি কিন্তু আবারও বাজে বিহেভ করছো মেয়ে। আপনার আজাইরা প্যাচাল বন্ধ হলে যান এখান থেকে। উনি রেগে আমাকে দেয়ালের সাথে চেপে ধরলেন, আমার কপালে চুমু দিয়ে বসলেন। আমি কী রিয়াকশন করব বুঝলাম না। ওনাকে একটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলাম। এই সময় দরজায় এসে দাঁড়ালো ডিসি স্যার। আমি অবাক হয়ে গেলাম। ডিসি স্যার আমাদের দুজনের দিকে তাকিয়ে আছেন। আমি ভয় পেয়ে গেলাম, চুপচাপ দাঁড়িয়ে আছি। ডিসি স্যার শক্ত গলায় বললেন, তোমরা এখানে কি করছো? আমি কি বলবো ভেবে পেলাম না। ডিসি স্যার আদ্রের উদ্দেশ্যে বললেন, আদ্র, আমি তোমাদের কিছু জিজ্ঞেস করেছি। ফাঁকা ক্লাসরুমে একা কি করছো এই সময়ে? আদ্র বললেন, আসলে স্যার আপনি যা ভাবছেন তেমন কিছু নয়। আমি যা ভাবছি সেটার কথা বলিনি। তোমরা দুজন কি করছিলে সেটা তো আমি দেখেছি। নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারবো না। তেমন কিছুই নয় স্যার। তাহলে কি আমি ভুল দেখেছি? না স্যার। ডিসি স্যার রেগে গেলেন, বললেন, ডোন্ট টক টু মাচ আদ্র, তোমার থেকে আমি এটা আশা করিনি। আদ্র স্যারকে বোঝানোর চেষ্টায় রত যে আমাদের মধ্যে এমন কিছু হয়নি, কিন্তু ডিসি স্যার কিছুতেই কথা শুনছেন না। তিনি নিজের চোখে আমার সঙ্গে আদ্রকে দেখেছেন ফাঁকা ক্লাসে। আমার এই মুহূর্তে মরে যেতে ইচ্ছে করছে। নীরবে চোখের পানি ফেলছি। আদ্রের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকালাম। ওনার জন্যই সব হচ্ছে। ওনার কারণে আমার লাইফটা হেল হয়ে গিয়েছে। মান সম্মানটুকু পর্যন্ত ধুলোয় মিশিয়ে দিল। ভার্সিটির দারোয়ান আয়া বুয়া, এমনকি অন্যান্য প্রফেসররা পর্যন্ত এই ঘটনার সামিল। কেউ কেউ বলছে যে আদ্র এমন কিছু করতে পারে না, কিন্তু ডিসি স্যারের কথার জোরে সে কথাটাও টিকল না। আমাকে দুজন আয়া সান্ত্বনা দিচ্ছে। আমি ওদের বললাম, আন্টি, আমার সাথে ওনার কোনো সম্পর্ক নেই। ওনারা ভুল বুঝছেন। ওনারা শুনলে বা বিশ্বাস করলেও এসবে ওরা কিচ্ছু করতে পারবে না। যেখানে ডিসি স্যার উপস্থিত সেখানে কারো কিছু বলার নেই। সবার চিন্তিত মুখ। ডিসি স্যার খুব কড়া, কারো কথা শুনতে উনি রাজি নন। এক সময় উনি বললেন, আমি একটা ডিসিশন নিয়েছি। আদ্র জিজ্ঞেস করলো, কি ডিসিশন স্যার? ডিসি স্যার ওনাকে বললেন, তুমি মেয়েদের সম্মান করো। আদ্র বলল, অবশ্যই স্যার। এদিকে ওনার কথা শুনে মনে মনে রেগে গেলাম। অসভ্য ইতর একটা লোকের জন্য সবার সামনে আমি অসম্মানিত হচ্ছি, আর উনি বলে মেয়েদের নাকি উনি সম্মান করে। মিথ্যাবাদী লোক একটা। ডিসি স্যারের কথা শুনে আমি আবারও ভাবনা থেকে বেরিয়ে এলাম। ডিসি স্যার আমার উদ্দেশ্যে বললেন, তোমার নাম কি? আমি ভয়ে ভয়ে বললাম, আর সি স্যার। তোমার প্যারেন্টসদের মোবাইল নাম্বার দাও। আমি থমকে গেলাম। কি বলবো এখন? আমার প্যারেন্টস বলতে তো কেউ নেই। আমি বললাম, স্যার, আমার প্যারেন্টস বলতে কেউ নেই। স্যার অবাক হয়ে বললেন, মানে স্যার, আমার অভিভাবক নেই, আমার মা নেই। বাবা আমাকে ফেলে অন্যত্র বিয়ে করে চলে গিয়েছেন। আমি জানি না উনি এখন কোথায়। আমি অনাথ আশ্রমে থেকে বড় হয়েছি। বলতে বলতে কেঁদে দিলাম। আমি চাইলাম না
আমার এই সিক্রেট কেউ জানুক, কিন্তু আজ শুধুমাত্র পরিস্থিতির চাপে আদ্রের জন্য সবার সামনে আমাকে এই কঠিন সত্যতা বলতে হলো। আবারও মনে করিয়ে দিল আমি এতিম, অনাথ। ক্লাসরুমে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হলো। আজও আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছেন। হয়তো তার খারাপ লাগছে। না, ওনার কেন খারাপ লাগবে? উনি তো আমার কষ্টগুলোতে আঘাত দিতে পারলে শান্তি পাবেন। ডিসি স্যার একটু কি যেন চিন্তা করলেন, তারপর আদ্রের উদ্দেশ্যে বললেন। স্যারকে ফোন দাও। আদ্র অবাক হয়ে বলল, কোন স্যার? তোমার বাবা, আই মিন টু সে আমাদের সাবেক ভিসি স্যার। আদ্র আবারও অবাক হলো, বলল, বাবাকে কি দরকার স্যার? সেটা আমি ওনাকেই বলবো। বলো এখানে আসতে। আর কোনো প্রশ্ন নয়। আদ্র কিছু বলতে গিয়েও থেমে গেলেন। ডিসি স্যারকে যথেষ্ট সম্মান করে, তাও বাবাকে ডাকাতে আদ্র বেশ কনফিউজড। করতে চেয়েছিল একটা, হয়ে গেল আরেক ঝামেলা। ডিসি স্যার কি আরশিকে ভার্সিটি থেকে বের করে দেবেন? কিন্তু আদ্রের ভুলের শাস্তি আরশিকে কেন দেবেন? আদ্র সাবেক ডিসি স্যারের পুত্র, আর আরশি অনাথ বলে? এদিকে আরশিও কেমন ব্যবহার করছে আদ্রের সাথে, কিন্তু কেন? আদ্র আর ভাবতে পারল না। ফোন লাগালো বাবাকে। কিছুক্ষণের মধ্যে ওপাশ থেকে আনিস সাহেবের গলা শোনা গেল। আদ্র বলল, হাব্বু। আনিস সাহেব বললেন, বলো কি ঝামেলা ওখানে? তুমি জানো হুম, কে বলেছে? দারোয়ান ফোন দিয়েছিল, একটা মেয়ের সাথে নাকি তোমাকে ফাঁকা ক্লাসরুমে দেখা গিয়েছে। আদ্র অপরাধী গলায় বলল, কিন্তু আমাদের মধ্যে কিছুই হয়নি। আমার ওর সাথে কিছু কথা ছিল। আমি বুঝতে পারছি। স্যার তোমাকে আসতে বলছে এখানে। আমি ওখানে গিয়ে কি করব? আমি জানি না আব্বু। ভিসি স্যার তোমার সাথে কথা বলতে চান। বিষয়টা খুব সিরিয়াসলি নিয়েছেন উনি। আনিস সাহেব একটা দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, আদ্র বিষণ্ণ গলায় বললেন। আচ্ছা। ডিসি সাহেবের কথা শুনে আমি হতবাক। আদ্রও অবাক চোখে তাকিয়ে আছে। ডিসি স্যার বলেছেন উনি এই মুহূর্তে আমার আর আদ্রের বিবাহ দেবেন, নিজে দাঁড়িয়ে থেকে। ওনার পাশে দাঁড়িয়ে আছে আদ্রের বাবা, উনিও সহমত ডিসি স্যারের সাথে। আদ্র বলল, কি বলছেন স্যার? বিয়ে মানে? মানে তোমাদের দুজনের বিয়ে দেব আমরা। কিন্তু কেন স্যার? আদ্রের বাবা ধমকে বলে উঠলেন, আমরা যা ডিসাইড করেছি তাই হবে। তুমি নিশ্চয় তোমার বাবার কথা অমান্য করবে না। কিন্তু বাবা। আমি কোনো কিন্তু শুনতে চাচ্ছি না। ভিসি স্যার নিজের চোখে তোমাদের বিভ্রান্তিক অবস্থায় দেখেছে। তুমি কি আমার মান সম্মান নষ্ট করতে চাও? আদ্র রেগে গিয়েও চুপ করে গেল। বাবার কথা অমান্য বা বাবার মুখে তর্ক করার সাহস কোনো দিনও করে না, যতই ক্ষমতাবান পলিটিক্যাল লিডার হোক না কেন। বাবার সম্মানের বিষয়ে সর্বদাই সচেতন, তাও দোষটা ওর নিজেরই। এই ভর সন্ধ্যায় একটা মেয়ের সাথে এভাবে দেখলে যে কেউই বাজে মাইন্ডে নেবে। কিন্তু আমি এখন কি করব? সবাই সবার মতামত জানিয়ে দিল, কিন্তু আমি এখন কি করব? বড় বড় স্যাররা আমার সামনে ওদের বিরুদ্ধে, আর আমি এখন কি করব? আমাকে কি তাহলে এই আদ্রের সাথে বিয়ে দিয়ে দেবে ওরা? এই মুহূর্তে আমার খুব কষ্ট হচ্ছে। আমার যদি অভিভাবক থাকতো তাহলে নিশ্চয়ই এই বিপদ থেকে উদ্ধার করতো। আমি কাঁদছি, যে কান্না কেউ দেখতে পেল না। এই কান্না দেখার কেউ নেই সৃষ্টিকর্তা ছাড়া। কাজী এলো। একটা কাগজে দুটো সাইন করে কাগজে স্বামী স্ত্রী সম্পর্কে আবদ্ধ হয়ে গেলাম আমি আদ্রের সাথে, যাকে এই মুহূর্তে আমি সহ্য করতে পারছি না। খুন করে ফেলতে ইচ্ছে করছে। আদ্র আমার দিকে আর চোখে তাকালো। আমি মুখ ফিরিয়ে নিলাম ঘৃণায়। ওই চোখ দুটোর দিকে তাকাতে ঘৃণায় গা গুলিয়ে উঠছে। ডিসি স্যার করা জানতাম, কিন্তু এমন করা হতে পারে সেটা আমি ভাবতেও পারিনি। আদ্র সবার আড়ালে আমার হাতে হাত রাখলো। আমি এক ঝটকায় সারিয়ে নিলাম। লোকটার স্পর্শ আমার কাছে বিশ্বের মতন মনে হচ্ছে, কিন্তু খুব যেন চেনা একটা স্পর্শ। মনে হচ্ছে না কিছুতেই এই স্পর্শটা। মনে হচ্ছে মরে যাই এক্ষুনি, এই লোকটার কাছ থেকে অনেক দূরে চলে যাই। হলদে রঙের সেই শাড়িটা আমার পরনে, আদ্রের পরনেও সেই হলুদ পাঞ্জাবি। কাগজের বিয়ে আর ওনার সেই কীর্তির কথা মনে পড়তে আমার মাথা ঘুরতে লাগলো। সব কিছু অন্ধকার, আমার কথা শোনার কেউ নেই। মাথা হেলিয়ে পড়ে গেলাম আদ্রের কাঁধে। এই মেয়ে, হ্যাঁ আরশি,
চোখ খুলো প্লিজ। আদ্রের গলা শুনে আমার সেন্স ফিরল। পাশে বসে থাকা আদ্রকে দেখতে পেলাম। চোখ মুখ অন্যরকম হয়ে আছে, নাকে ডগা টকটকে লাল। কেন লাল এসব আমি ভাবতে চাইলাম না। ভেবে কি হবে, আমি বিরক্ত নিয়ে চেয়ে রইলাম আদ্রের দিকে। কিন্তু কি, আমি কোথায়? রুমটা আলোয় ঝলমল করছে। আমি বেশ কিছুক্ষণ ভুরু কুচকে তাকিয়ে আশপাশটা দেখে নিশ্চিত হলাম যে এটা আদ্রের বাসা। আর কাল রাতে জ্ঞান হারানোর পরে আমার এক্ষুনি জ্ঞান ফিরল। এখন বেশ বেলা হয়ে গিয়েছে। আমি চমকালাম না, উঠে বসার চেষ্টা করতে করতেই বললাম, আমি এখানে কেন? আদ্র সোফায় গিয়ে বসলো, গালে হাত রেখে বলল, হুটহাট অজ্ঞান হয়ে যাওয়াটা কি তোমার কোনো মস্ত বড় সমস্যা, নাকি ইচ্ছে করেই এমন ভং ধরো? আমি রেগে তাকালাম ওনার দিকে। কি সুন্দর করে কথা বলছেন, যেন কিছুই হয়নি, বিয়েটা হওয়ার ছিল তাই হয়ে গিয়েছে। আমি রাগী গলায় বললাম, আমি এখানে কেন? উনি ঝটপট মোবাইল হাতে নিলেন, আমার কথা যেন শুনতেই পাননি। আমি চিৎকার করে আবারও জিজ্ঞেস করলাম, শুনতে পাচ্ছেন না কি বলছি, নাকি অকালে কালা হয়ে গিয়েছেন? উনি ভাবলেশীনভাবে বললেন, বিয়ের পর যেখানে থাকার কথা সেখানেই আছো। আমার প্রচণ্ড রাগ হলো। সবটা ঘটনা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত চিন্তা করতে আমার মাথায় কিছু একটা খেলে গেল। গলায় জোর এনে বললাম, আমার সাথে আপনি এটা কি করেছিলেন কাল? উনি ভুরু কুচকে বললেন, কখন? কাল রাতে। কি করেছি প্লিজ ক্লিয়ার করে বলবে? আমি দাঁতে দাঁত চিবিয়ে বললাম, কাল রাতে ডিসি স্যার যেটা দেখেছিল সেটা আপনি কেন করেছিলেন? কি দেখছিল স্যার? আমি বললাম, আপনি কি ন্যাকা নাকি বোকা? ইচ্ছে করে এরকম করেছেন। উনি এবার একটু রেগেই তাকালেন, গম্ভীর মুখে বললেন, দয়া করে বলবে কি করেছে আমি মেয়ে? এই যে আমার কপালে চুমু দিয়েছিলেন কেন? উনি যেন আকাশ থেকে পড়লেন, এমন একটা ভাব করে আমার দিকে তাকালেন। প্রশ্নটা এড়িয়ে গিয়ে আমাকে বিব্রত অবস্থায় ফেলতে ইচ্ছা করে বলে উঠলেন, নতুন বিয়ে করেছি তো কেমন একটা বউ বউ ফিল হচ্ছে, খুব প্রেম প্রেম পাচ্ছে। আমি বড় বড় চোখ করে অভদ্র অসভ্য লোকটার দিকে তাকালাম। কিছুক্ষণ এভাবে বসে থাকলাম। কি করব, কাকে বলবো ভেবে পেলাম না। আদ্র বোধহয় আমার অবস্থা বুঝতে পারলো, গমগমে গলায় বলল, ওদিকে ওয়াশরুম, ফ্রেশ হয়ে আসো, যাও। আমি রাগী চোখে তাকালাম, ভেঙচি কেটে বললাম, আপনাকে কেউ বলতে বলেনি। তাই? হুম। তো এদিক সেদিক তাকিয়ে কি করছিলে, নাকি চুরি টুরির মতলব করছো? আপনি কিন্তু বেশ বাড়াবাড়ি করছেন। উনি আরাম করে বসলেন, মাথা দুলিয়ে আমাকে জিজ্ঞেস করলেন, এক এক করে বলে ফেলো তো আমি কি কি বাড়াবাড়ি করেছি। মেইট, নো হ্যাপেন। তুমি যদি আমাকে রাগাও তাহলে কি করব নিজেও জানি না। নাও স্টার্ট। আমি রেগে বললাম, হাউ দ্য হেল আর ইউ? আপনাকে রাগালে আপনি কি করবেন? আমি আমি তোমার প্রাণতোষ মিস আরুষি, ও সরি মিসেস আব্রাহাম আদ্র। আমার বয়ে গিয়েছে আপনার মিসেস হতে। কিন্তু হয়ে তো গিয়েছি মেয়ে। আর জিজ্ঞেস করলে না রাখলে কি করব? রাখলে তোমার সাথে বাসর করব। আমি বড় বড় চোখ করে বললাম, বাসর করবেন মানে? ইটস ইজিয়ার দ্যান ইজি। আপনি কি বলতে চাইছেন? উনি একটা হাসি দিলেন। আমার ইচ্ছে করছে এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দিই। বললেন, তুমি তো আমার বউ, বাসর করব মানে আমি তোমার কাছাকাছি আসব। আপনি তো আমার কাছাকাছি আছেন। আদ্র অবাক হয়ে আমার দিকে এমনভাবে তাকালো যে আমি এই বিরক্তিকর মুহূর্তটাতেও হেসে দিলাম। আর উনি রেগে বললেন, ডোন্ট ব্রাস্ট ইনটু আ গিগল। হাসবো, ইচ্ছে মতো হাসবো, হাসতে হাসতে দাঁত খুলে পড়ে গেলেও হাসবো। হাসাহাসি পরে করো, এখন চলো রোম্যান্স করি। কাল রাত্রে তো অজ্ঞান হয়ে পড়েছিলে। আমি বললাম, আমি অজ্ঞান হয়ে পড়ে থাকলে আপনার কি? আপনি তো জানি যে আমি কষ্ট পাই। উনি আমার কথা হাত দিয়ে যেন উড়িয়ে দিলেন, এমন একটা ভাব করে আদুরে গলায় বললেন, সরি ফর বিং লেট, কাম টু দ্য পয়েন্ট, আমার কাছে আসো। বলেই বাঁকা হাসি দিয়ে আদ্র আমাকে ধরতে এলেই আমি বিছানা থেকে নেমে সোজা হয়ে দাঁড়িয়ে বললাম, আপনি যান তো এখান থেকে, অভদ্র লোক কোথাকার। জোর করে বিয়ে করে এখন আসছে বাসর করতে। উনি আগের মতোই বেহেয়ার মতো বললেন, যত যাই বলো আমি শুনছি না। ইউ উইল হ্যাভ টু হ্যারি, ইউ আর মাই ওয়াইফ। আমি রেগে বললাম,
তাড়াতাড়ি করতে হবে মানে? আপনি কি খারাপ! এতদিন কত ঢং করে বলতেন আমি মেয়েদের গায়ে হাত দেই না, আর এখন যেই একটু সুযোগ পেলেন অমনি আসল রূপ দেখিয়ে দিলেন। অবশ্য এখন কেন, আপনি তো সেই দিনে আপনার আসল রূপ দেখিয়ে দিয়েছিলেন। আদ্র কপাল কুঁচকে বিছানা থেকে নেমে বলল। কোন দিন? আমি আবারও বিছানায় বসে পড়লাম, মুখ ঝামটা মেরে বললাম, জানি না। উনি পায়ের ওপর পা তুলে সোফায় শুয়ে পড়লেন। আমার রাগে গা জ্বলছিল। উনি বললেন, কাম হোয়াট মে, আই এম ফন্ড অফ ইউ, আর ইউ গ্রিটিং মি? আমি হতভম্ব হয়ে বসে রইলাম। মিস্টার আদ্র, এই লোকে বলে কিনা আমাকে ওনার ভালো লাগে। যত সব মিথ্যাবাদী, কুত্তা বিলাই ছাগল গুন্ডা ধ্বংসকারী বলে মনে মনে গালি দিতে লাগলাম। বাট আই অ্যাম অ্যাট এ লস্ট। উনি ঘর কাঁপিয়ে আমাকে ধমকে উঠলেন, হোয়াই ইউ কল মি নেমস? আনসার মি ড্যাম ইট। খোদা, আমি যে ওনাকে গালি দিচ্ছি উনি বুঝলো কিভাবে? তাও নিজেকে সামলে নিলাম। চোখ গরম করে বললাম, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং। আই উইল বি গ্ল্যাড ইফ ইউ কাম অ্যাগেইন। উনি হন হন করে উঠে রুম থেকে বেরিয়ে গেলেন। আমি হাঁপ ছাড়লাম। রাগের বিপরীতে রাগ দেখিয়ে লোকটাকে জব্দ করা গেল তাহলে। কিন্তু এ বাসায় মানুষ কই? কাউকে তো দেখলাম না। বাড়িতে নতুন বউ, আর কারো দেখা নেই। আমার এখন ফ্রেশ হওয়া উচিত, কিন্তু কাপড় চোপড় কী পরবো? এখনও গায়ে সেই বিয়ের শাড়ি, আই মিন হলুদ রঙের শাড়িটাই। এসব ভাবছি আর বিরক্ত হচ্ছি। এমন সময় আমার মুখের ওপর আদ্র কী যেন একটা ছুঁড়ে মারল। আমি হাতে নিয়ে দেখি একটা শার্ট আর জিন্স প্যান্ট। আমি ওনার দিকে তাকাতেই বললেন, নাও এগুলা পড়তে পারো। আমি বললাম, ইয়াচ্ছি, এসব কে পরে? আমি ছেলেদের কাপড় পরি না, আমি অমন মেয়ে নই। আর তাছাড়া এসব কার? আদ্র বলল, আমার মানে তোমার প্রাণতোষের সুইটহার্ট। সুইটহার্ট? হে খুদা, এ ছেলে এসব কি বলছে? এই যে তলে তলে টেম্পু চালাতে পারে, এতদিন সেটা বুঝতেই পারিনি। বাইরে থেকে নেতা নেতা গম্ভীর ভাব, মেয়েদের আশপাশ দিয়ে যাওয়ার সব সময় যার মুখে সর্বদা ড্যাম কেয়ার ভাব থাকে, সেই আদ্র আমাকে বলছে কিনা সুইটহার্ট। আই ক্যান্ট বিলিভ। শেফা একবার বলেছিল আব্রাহাম আদ্র হাজারো মেয়ের ক্রাশ, কিন্তু কাউকেই উনি পাত্তা দেয়নি। অথচ আজ সে লোকের এমন অদ্ভুত রূপ দেখে আমি নিজেই অবাক। আমি ঘর কাঁপিয়ে হেসে উঠলাম। ডোন্ট লাভ লাইক দিস, ভাবনা থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে আসো। আপনার এসব উল্টাপাল্টা কাপড় চোপড় আমি পরব না। উনি আহ্লাদি ভাব করে বললেন, পড়তে হয় সুইটহার্ট, বরের কাপড় বউ পরলে মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। আমি রেগে বললাম, আই ডোন্ট ওয়ান্ট গট ইট। উনিও গলায় আদুরে ভাব এনে বললেন, পড়তে হবে। আমি বিরক্তকর চাহনি নিয়ে বললাম, হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? আমি এসবে অভ্যস্ত নই। আমি সাধারণ মেয়ে, আপনার ফারিনের মতো নই। আপনি আমার চোখের সামনে থেকে যান। আই ক্যান্ট ফ্লোরেট ইউ এনিমোর, প্লিজ লিভ মি অ্যালোন। উনিও রাগী গলায় বললেন, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারিড, তোমার পানিশমেন্ট এখনও বাকি আছে। বউ হয়েছে বলে ভেবো না ছাড় পেয়ে যাবে। আমি ঘুরে ওয়াশরুমের দিকে যেতে নিলে উনি পেছন থেকে আমার আঁচল ধরে ফেলেন। আমি কাঠ হয়ে ততক্ষণে দাঁড়িয়ে পড়েছি। রাগগুলো আবারও মাথা চাড়া দিয়ে উঠছে। আমার সব দিকে টেনশন। কে প্রতিনিয়ত আমার পিছু নিচ্ছিল এটা না জানতে পারলে আমার মনে হচ্ছে আমি দম আটকে মারা যাব। তার ওপর আবার বিয়ের মতো একটা ঝামেলা হয়ে গেল। আদ্রটাকে সহ্যই হচ্ছে না, আসছে এখানে আমাকে জ্বালাতে। শাড়ির আঁচল ধরে আদ্র একটু পেছন দিকে টান দিতে আমি টাল সামলাতে না পেরে আদ্রের একেবারে কাছাকাছি চলে এলাম। উনি কেমন নেশা ধরা গলায় বললেন, তোমার গলার তিলটার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। ক্যান্ট ইউ স্টে হে লিটল লঙ্গার? কিসেস প্লিজ। উনি আমার ঠোঁটের দিকে এগোতেই আমি সর্বশক্তি দিয়ে একটা ধাক্কা মারলাম। উনি গিয়ে বিছানায় পড়লেন, আর আমি ততক্ষণে ওয়াশরুমের ভেতর ঢুকে গিয়েছি। বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলে রাগে গজগজ করতে লাগলাম। লোকটা কি ভয়ঙ্কর! আমার নাকি পানিশমেন্ট এখনও বাকি আছে। নতুন বউ আমি, তাও বউকে ছাড় দিল না। অভদ্রটা জোকের মতো পিছু লেগে একটার পর একটা কাণ্ড ঘটাচ্ছে।
আর একটু হলে দম আটকে মরে যেতাম। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি আদ্র নেই, বিছানায় একটা শাড়ি রাখা, নতুন বোঝা যাচ্ছে। আমি কিছু না ভেবে পরে নিলাম শাড়িটা। কালকের এই জঘন্য ঘটনার সাক্ষী শাড়িটাকে বালতিতে ভিজিয়ে রেখে দিলাম। রুমে একা একাই বসে আছি। এই রুমটা অবশ্য আমার অচেনা, কারণ সেদিন যখন আদ্র আমাকে ওর বাসায় নিয়ে আসে অজ্ঞান অবস্থায়, সেটা নাকি আদ্রদের অন্য একটা বাড়ি, আর আজকেরটা ওদের নিজেদের, যেখানে ওরা সব সময় থাকে। যাই হোক, ঘুরে ঘুরে রুমটা দেখছি, এমন সময় দরজা খুলে কারো আসার আওয়াজ পেলাম। ভাবলাম আদ্রই হবে, কিন্তু না, সেটা নয়। রুমে ঢুকলেন মাঝবয়সী একজন মহিলা, দেখতে হুবহু আদ্রের মতো। আমি অবাক হয়ে তাকাতেই উনি মিষ্টি হেসে বললেন, ঘুম ভাঙলো মা? আমি অস্বস্তি ভরা গলায় বললাম, হুম। উনি বোধহয় বুঝতে পারলেন আমার অস্বস্তিটা, সেজন্য বললেন, আমাকে চিনতে পারোনি নিশ্চয়? না মানে। আমি আরবি ইসলাম, আদ্রের আম্মু। আমি এগিয়ে গিয়ে ঝুঁকে ওনাকে সালাম করতে গেলাম। উনি মাথায় হাত বুলিয়ে বললেন, সালাম করতে হবে না মা। তুমি নিশ্চয়ই অবাক হয়েছো যে নতুন বউ ঘরে রেখে এখনো কেউ আসেনি কেন। আসলে আসলে কাল রাতে তুমি তো একটু অসুস্থ হয়ে পড়েছিলে, তাই আমি ভেবেছি তোমার এখনো ঘুম ভাঙেনি, ডিস্টার্ব করা ঠিক হবে না, সেই জন্য। কিন্তু আদ্র এসে বলল তোমার নাকি জ্ঞান ফিরেছে। ও। তারপর আদ্রের মা মানে শাশুড়ি মা আমাকে বললেন, তোমার জন্য খাবার নিয়ে এসেছি মা, খেয়ে নাও। রাতে তো কিছুই খাওনি। আমি অভদ্রতার খাতিরে জানা জিজ্ঞেস করলাম, আপনারা খেয়েছেন? উনি হেসে বললেন, আদ্রের আব্বু অফিসে গিয়েছেন ব্রেকফাস্ট করে। আমি অবাক হয়ে বললাম, অফিস মানে? স্যার তো রিটার্ন করেছেন। আমাদের ব্যবসায় দেখাশোনা করছেন। রিটায়ার করার পর তো বাসায় বসে বসে বোর হতো। আমিও কলেজে চলে যাই, সেই জন্য অফিসে গিয়ে সব কিছু দেখাশোনা করে। ছেলের তো ব্যবসাতে মন নেই, খালি পলিটিক্স নিয়ে যত ভাবনা। আমি হাসার চেষ্টা করে বললাম, ও। আচ্ছা, আমি খাইয়ে দিই। আমার অস্বস্তি ভাবটা কেটে গেল। ওনাকে বেশ ভালো লাগছিল, বেশ আপন আপন। আমিও হেসে বললাম, জি আন্টি। উনি ভুরু কুচকে বললেন, আন্টি? আন্টি বলছো কেন মা? আমি যেমন আদ্রের আম্মু, তেমনই তোমারও। আমাকে আম্মু বলেই রেখো। আমার চোখ দুটো ভিজে উঠল। উনি আমাকে খাইয়ে দিতে লাগলেন। খাওয়া শেষ করে উনি আমাকে রেস্ট নিতে বলে বেরিয়ে গেলেন। এমনি হুট করে ঘরে ঢুকলো আদ্র। মোবাইল স্ক্রল করতে করতে রুমে ঢুকলেন। কপালে চুল লেপটে আছে, ঘামে বেঁচে চোখ মুখ। সোজাসুজি আসতেই কার্পেটে পা বেঁধে পড়ে যাওয়ার জোগাড়। তবুও উনি নিজেকে সামলে নিলেন। আমি হেসে উঠলাম। উনি রেগে তাকালেন আমার দিকে। আমি মুহূর্তেই চুপ। বললেন, এভাবে হেসো না সুইটহার্ট। কেন? হাসলে কি সমস্যা? উনি বুকে হাত দিয়ে বাঁকা হেসে বললেন, এখানে লাগে, তোমার হাসিটা আমার এখানে লাগে সুইটহার্ট। আমি চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম। উনি আবারও বুকের বাঁ পাশে হাত রেখে বিছানায় পড়ে যাওয়ায় ভঙ্গি করে বললেন, তোমার চাহনিটা আমার এখানে লাগছে, প্লিজ এভাবে তাকিও না সুইটহার্ট। আমি কিছু বলতে যাবার আগেই শাশুড়ি মার গলা শোনা গেল। উনি চেঁচিয়ে আদু আদু বলে ডাকছেন, নিচে যেতে বলছেন। আমি আদু ডাক শুনে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছি। উনি চোখ গরম করে আমার দিকে তাকালেন। আমি বললাম, আদু ভাই, আপনি কয়বার ফেল করেছেন আদু ভাই? আদু ভাই প্লিজ শুনুন, আদু ভাই, আদু ভাই। উনি মায়ের ডাকের ঠেলায় আমাকে আর কিছু বলার সুযোগই পাননি। হনহন করে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় দরজায় একটা লাথি মেরে বেরিয়ে গেলেন। দুপুরের দিকে শেফার ফোন এলো। রিসিভ করতেই বলে উঠল, হ্যালো দোস্ত, কই তুই? কেন? আমি তো মেসে আসছি, তুই দেখি নাই। দাদি বললো তুই নাকি কাল বাসায় ফেরোস নাই। হুম। কেন, কোথায় ছিলি তাহলে? দেখা হলে বলবো। এখন বললে কি সমস্যা? এখন বলতে পারবো না। তুই এখন আছিস কই? আদ্রদের বাসায়। শেফা অবাক গলায় বলল, আদ্র মানে? আদ্র ভাই? আমি বললাম, হুম। শেফা আরও এক দফা অবাক হয়ে বলল, তুই আদ্র ভাইয়ের বাসায় কি করস? আমি রেগে বললাম, দেখা হলে সব বলবো। শেফা উপোস থেকে বলল, এখন আয় তাহলে। আমি বললাম, আচ্ছা আমি আসছি। এ কথা বলতেই কে যেন আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল। পেছন ঘুরে তাকালাম, দেখলাম আদ্র মোবাইলটা নিয়ে নিয়েছেন।
ওপাশ থেকে শেফার গলা শোনা যাচ্ছে। আদ্র ফোনটা লাউড স্পিকারে দিয়ে কানে লাগিয়ে বলল, শেফা বলছো? শেফা বোধহয় অবাক হলো, তাই কিছুক্ষণ চুপ থেকে কেশে গলা জি। আমাকে চিনতে পারছো? জি। আমাকে ভয় পাচ্ছ? জি না মানে ঝেড়ে ভয়ে ভয়ে বলল। তুমি ভয় পাও, অথচ তোমার বান্ধবী আমাকে ভয় পায় না কেন বলো তো? আমি কি করে বলবো ভাইয়া? আচ্ছা বাদ দাও তো, তোমার বান্ধবী আমার বিষয়ে কিছু বলেনি তোমাকে? শেফা বলল। না তো। আদ্র রাগী চোখে আমার দিকে তাকালো, তারপর শেফার উদ্দেশ্যে বললেন। আমি বলবো? জি ভাইয়া বলুন। আদ্র বাঁকা হেসে আমার দিকে তাকিয়ে বলল। তোমার বান্ধবী আরশির সাথে আমার বিয়ে হয়ে গিয়েছে। শেফা প্রথমে একটু অবাক হলেও পরক্ষণে বলল। আপনি ফান করছেন তাই না ভাইয়া? উনি মুখে একটা ইনোসেন্ট ভাব এনে বললেন। আমাকে কি তোমার ফান বয় মনে হয়? না ভাইয়া, ঘটনা কি সত্যি? শেফার গলা দিয়ে বোধহয় আওয়াজ বের হচ্ছে না, কিছুক্ষণ হতস্তত করে বলল। আরশির কাছে ফোনটা দেওয়া যাবে ভাইয়া? আদ্র ঠোঁট উল্টে বলল। অফকোর্স যাবে, নাও কথা বলো। বলে বাঁকা হেসে আমার দিকে ফোনটা বাড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমার রাগে গা জ্বলছে, উষ্টা দিয়ে ফেলে দিতে ইচ্ছে করছে, মুখ দর্শন করতেও ইচ্ছে করছে না। আমি ফোন নিয়ে কানে লাগাতেই শেফা বলল। দোস্ত এসব সত্য? আমি বিরক্তি হয়ে বললাম, তুই এটাই বলতে চেয়েছিলি আমাকে দেখা করে? তুই ছাড়া আমার কে আছে বল? কিন্তু এই অঘটন ঘটলো কিভাবে? আমি একটা হতাশ নিঃশ্বাস ফেললাম। ঘটনার কথা মনে হতেই আমি দু হাতে নিজের মাথার চুল টেনে ধরলাম, আর বিরক্তিতে ছেয়ে গেল মন মস্তিষ্ক। আমি একে একে পুরো ঘটনা খুলে বললাম শেফাকে, সাথে কাঁদলামও। কেন এমন হলো? কেন এতটা অপমানিত হলাম স্যারদের সামনে? বুঝতে পারলাম না। আমার কপালে দোষ সব। শেফা সব শুনে বলল, যা হবার তা তো হয়েই গিয়েছে, এখন আর কাঁদিস না। আমি চুপ করে রইলাম। শেফা বলল। তবে জানিস, আমার একটা কথা মনে হয় সব সময়। আমি গলা টেনে বললাম, কি? শেফা চিন্তিত গলায় বলল। আমার মনে হয় আদ্র ভাই তোকে ভালোবাসে। আমি তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, ভালোবেসে? তোর এটা মনে হচ্ছে? ওনার সামনে হাজারো সুন্দরী মেয়েরা সব সময় ঘোরাফেরা করে, আর উনি ওদের না ভালোবেসে আসবে আমার মতো একটা এতিমকে ভালোবাসতে? হাসালি। শেফা বলল। হতেই তো পারে, এমন না হওয়ার তো কোনো কারণ নেই। আমি বললাম, উনি আমাকে ভালোবেসে নাই, পানিশমেন্ট দেওয়ার জন্য বিয়ে করেছেন, সেটা কি আর আমি জানি না? শেফা অবাক হয়ে বলল। পানিশমেন্ট মানে? কিসের পানিশমেন্ট? আমি চুপ করে গেলাম। এ বিষয়ে এখন কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। আমি চোখ মুখ মুছে বললাম, আচ্ছা তুই মেসেই আছিস এখন? আচ্ছা তুই মেসেই আছিস এখন? আচ্ছা আমি তাহলে এখন রাখি, আসার চেষ্টা করব, তবে মনে হয় না আমি আসতে পারবো। যদি না আসি তাহলে তুই তোর বাসায় চলে যাস। শেফা বলল। বাসায় যাবার কি আছে? তুই তো শ্বশুর বাড়ি আছিস, তুই না এলে আমি একাই থাকতে পারবো। আচ্ছা তাহলে দরজা জানালা ভালো করে বন্ধ করে ঘুমাবি। কেন? ভুলে গেলি? সেদিন বললাম না কে যেন রাতে আসে? আমি একা থাকাকালীন তো কে যেন আসতো, যদি তোকে একা পেয়ে তোর কোনো ক্ষতি করে দেয়। শেফা ভয় ভয় গলায় বলল। আচ্ছা রাখি তাহলে। ফোন শেষ করতেই আদ্রের হামলা। দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বলল। আমি কথা শেষ? মুখ ভেঙচি দিলাম। উনি হেসে বললেন, আহা কি দৃশ্য! বিয়ে করলে যে এমন সুন্দর দৃশ্য দেখা যাবে সেটা যদি আগেই জানতাম তাহলে কবে বিয়ে করে নিতাম। আমি রেগে বললাম, তো করে নিতেন, আমাকে বিয়ে না করে আপনার ফারিনকে করতেন, তাহলে আরও সুন্দর দৃশ্য দেখতে পারতেন। উনি ভুরু কুঁচকে বললেন, আর ইউ জেলাস? আমি রাগী চোখে তাকালাম। ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দিতে ইচ্ছে করছে। আমি নাকি জেলাস হব? হাস্যকর কথা। আমি গুটিসুটি মেরে আদ্রের বুকের মাঝে শুয়ে আছি বলে ভুল হবে। এই অসহ্যকর অভদ্র লোকটা আমাকে জোর করে নিজের বুকের মাঝে টেনে নিয়েছে। এখন প্রায় মাঝরাত। আমি 12টার দিকে ইতস্তত করে যখন বিছানায় শুয়ে পড়ি তখন আদ্র বাসায় ছিলেন না। আমি যখন গভীর ঘুমে মগ্ন
তখন উনি বাসায় ফেরেন এবং রুমে ফিরে আমাকে নিজের বিছানায় ঘুমাতে দেখে ফ্রেশ হয়ে এসে আমার পাশে শুয়ে পড়েন। মাঝখানে রাখা কোল বালিশটা সরিয়ে ঘুমন্ত আমাকে নিজের সাথে জড়িয়ে নিলেন। অতি পরিচিত স্পর্শের ছোঁয়া পেয়ে বরাবরের মতো এবারও আমার ঘুম ভেঙে যায়। আমি কিছুক্ষণ চুপচাপ দেখে নিলাম। যখন মনে পড়ল আমি আদ্রের বাসায়, তখনই চোখ খুলে তাকিয়ে দেখি বজ্জাত আদ্রটা আমাকে জড়িয়ে ধরে কোলবালিশ হিসেবে ইউজ করছে। সেই যে আমার ঘুম ভাঙল, আর আমি ওনার থেকে নিজেকে সরানোর চেষ্টা করছি, ততই উনি আরও শক্ত করে জড়িয়ে ধরলেন। ওনার ঘুম নাকি আমার জন্য ভেঙে গেল, সেজন্য উনি আমাকে ছাড়বেন না, এটা নাকি আমার শাস্তি। আমি এবার বিরক্তি নিয়ে বললাম, আপনি আমাকে ছাড়বেন? কেন? ছাড়বেন কিনা বলুন। কেন? আজব। কি আজব? আপনি মানে? আপনার মুন্ডু, আমাকে ছাড়ুন। আমি এভাবে ঘুমোতে পারি না। এভাবেই তো ঘুমাতে হবে সুইটহার্ট। এভাবে কে ঘুমায়? এমন ঘুম মানুষই ঘুমায়? মানুষে ঘুমাবে কেন? আমার আর তোমার মতো নতুন কাপলরা ঘুমায়। এই, আপনি চুপ করবেন? না, আজ আমাদের বাসরাত। ফার্স্ট টাইমে তো মৃগী রোগের মতো জ্ঞান হারিয়ে আমাকে দিয়ে নিজের সেবা করিয়েছ। সেকেন্ড টাইম তো তা হতে দিতে পারি না, তাই না? আমি রেগে বললাম, আপনি যদি আমাকে না ছাড়েন তাহলে কিন্তু আমি চিৎকার করব। উনি আরও শক্ত করে জড়িয়ে ধরে বললেন, করো চিৎকার, দেখি তোমার কত দম। আমি রেগে জোরে চেঁচিয়ে বললাম, ছাড়ুন বলছি, অভদ্র লোক। উনি মুচকি হেসে বললেন, তাই সুইটহার্ট? আমি আবারও যেই না চিল্লাতে যাব অমনি উনি আমার ঠোঁট দখল করে নিলেন। আমি বড় বড় চোখ করে তাকিয়ে আছি। ইচ্ছে মতো ঠেলে ঘুষি দিতে লাগলাম, কিন্তু অভদ্র লোকটা আমাকে ছাড়ছেই না। পরম আবেশে ঠোঁটে পরশ বুলাতে লাগলেন। আমি আকাশ পাতাল চিন্তা করেও ওনাকে সরাতে পারছি না। কিছুক্ষণ পরে নিজেই ছেড়ে দিলেন। কপালে একটা চুমু দিয়ে বললেন, আরও জোরে চেঁচাও সুইটহার্ট। আমি কান্না ভেজা কণ্ঠে বললাম, এটা আপনি কি করলেন? উনি হুট করে উঠে বসলেন, রাগী গলায় বললেন, চোখ মুছো, এক্ষুনি চোখ মুছো। ড্যাম ইট। আমি কেঁদেই দিলাম। উনি আবারও ধমকে বললেন। কানে যাচ্ছে না কথা? আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি, চাইলেও আটকাতে পারছি না। লজ্জা আর ভয়ে কিছুতেই থামতে পারছি না। উনি আমার কাঁধ ঝাঁকাতে ঝাঁকাতে বললেন, স্টপ ইট, বলছি না আমার সামনে কাঁদবে না। আমি তাও থামছি না। এবার ওনার প্রতি রাগ হচ্ছে আমার। এতক্ষণ নিজের দিকে তাকিয়েছিলাম, আমি তাও থামছি না। এবার ওনার প্রতি রাগ হচ্ছে আমার। এতক্ষণ নিচের দিকে তাকিয়েছিলাম, আর এখন রেগে ওনার দিকে তাকালাম লাল চোখে। উনি বোধহয় টলারেট করতে পারছিলেন না, সেজন্য বিছানা থেকে নেমে টিস্যু বক্স আমার হাতে দিয়ে বারান্দায় চলে গেলেন। আমি চুপচাপ আবারও শুয়ে পড়তেই খচ্চর লোকটা আবার এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লেন। আমার ঘাড়ে মুখ গুজে অস্পষ্ট গলায় বললেন, চুপচাপ ঘুমাও সুইটহার্ট, নো নড়াচড়া, নো হাঙ্কি পাঙ্কি। আমার এত রাগ হলো বলার বাইরে। যা বুঝলাম, উনি এতক্ষণ আমার কান্না থামার অপেক্ষা করছিলেন। যেই কান্না থামলো অমনি এসে কর্তব্য ফলাতে শুরু করলেন। আমি চুপ করে রইলাম। ওনার নিঃশ্বাসের শব্দ নীরব নিস্তব্ধ ঘরটাতে গুমট অনুভূতির সৃষ্টি করছিল। খুব চেনা, খুব কাছের মানুষ মনে হচ্ছে ওনাকে। ওনার প্রতিটি স্পর্শ একেবারে মনের গভীর কোথাও গিয়ে জানান দিচ্ছে যে তুমি আমার, শুধুই আমার। ও মা গো, আমার মন কি উতলা! কী সব ভাবছি! আই হেট মাই মাইন্ড। জামাই বলে কি তাকে এখন প্রেমিক পুরুষ ভাবা উচিত, এই আদ্রটাকে? কিন্তু আমার ওই চুপি চুপি রাতের বেলায় প্রেমিক চোরে কি হবে? বেচারার তো হাড় ভেঙে খান খান হয়ে যাবে যখন দেখবে তার দেয়া শাড়ি পরিধান করে আমার বিয়ে হয়েছে আদ্রের সাথে। হাই গার্মি! কিন্তু ওই লুকিয়ে লুকিয়ে আসা আমার প্রেমিক পুরুষের স্পর্শ আর আদ্রের স্পর্শের এত মিল কেন? আদ্র ছুলেই মনে হয় এই ছোঁয়া পুরনো। কেন এমন হয়? আচ্ছা, এমনটা কি হতে পারে না আদ্রই ওই চোর প্রেমিক? তারপর আমি আবার এটাও ভাবলাম, আদ্র সাহেবের সাথে যেদিন থেকে দেখা, ওই চোরের আগমনও তো সেদিন থেকেই।
আবার চোর প্রেমিক যে শাড়িটা রেখে গিয়েছিল সেই হলুদ শাড়িটা আর আদ্রের পরনে সেই হলুদ পাঞ্জাবিটা একদম সেম ডিজাইনের ছিল। পুরো শাড়ি হলুদ আর আঁচল সাদা, আর ওনার পাঞ্জাবিতেও সাদাটে ভাবছিল, যেটা ভার্সিটির আর কাউকে দেখা যায়নি। কিন্তু না, একটা কিন্তু থেকেই যায়। উনি চোরের মতন কেনই বা আমার ঘরে ঢুকবেন? সরাসরি দিতে পারতো। এসব কিন্তু ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম। পরদিন ঘুম ভাঙতেই নিজেকে ওনার বুকে আবিষ্কার করে রেগে গেলাম। একটা ধাক্কা মেরে ওনাকে সরাতে গেলেই উনি ঘুমন্ত অবস্থায় ফ্লোরে পড়ে যান। মাথায় মনে হয় বাড়িও খেয়েছেন। আমি ভয়ে মুখ চেপে গুটিসুটি মেরে বিছানা থেকে নামলাম। ওপাশে এসে দেখি উনি ফ্লোরে উঠে বসার চেষ্টা করছেন। আমাকে দেখে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলেন। ঘুম ঘুম চোখে ঘুম ঘুম রাগী গলায় বললেন, তুমি আমাকে ধাক্কা দিলে? স্বামীর প্রতি তোমার এই দরদ? আমি হাত বাড়িয়ে দিলাম, বললাম, উঠুন। উনি উঠলেন না, রাগী গলায় বললেন, স্বামীকে সম্মান নাই দিতে পারো, তাই বলে কি আমাকে ঘুমন্ত অবস্থায় ফ্লোরে ফেলে দিয়ে পাপের ভাগিদার হতে চাও? আমি আহাম্মকের মতো চেয়ে রইলাম। বললাম না, এইভাবে তাকিয়ে থাকলে আমার এখানে লাগে। তারপর আমার বাড়ানো হাতটা ধরে এক টান দিয়ে নিজের কোলে ফেলে দিলেন। আমি অবাক হয়ে তাকাতেই আমার কোমর জড়িয়ে ধরে কোমল গলায় বললেন, এসব পাপ করলে আল্লাহ গুনাহ দেয়, জানো না? স্বামীদের সাথে অসভ্য ব্যবহার করা গুরুতর অপরাধ। তারপর তোমার পাপের ভাগিদার করে তুমি তো আমাকে নিজের সাথে জাহান্নামে নিয়েই যাবে। তুমি যা নির্দয়। আমি চোখ পাকিয়ে তাকালাম ওনার দিকে। তখনই একটা ফোন এলো ওনার। বেডসাইড টেবিলে থেকে ফোনটা এক হাতে নিয়ে রিসিভ করলেন, আর অন্য হাতে আমার কোমর জড়িয়ে ধরলেন। আমার গায়ে আমার রাগে গা জ্বলছে। উনি একটা বাঁকা হাসি দিয়ে বললেন, কথা বলি? আমি বললাম, আপনার ফোন আপনি জানেন, কিন্তু আমাকে ছাড়ুন। বলে ফোনে মনোযোগী হলেন। কিছুক্ষণ ফাইফুই করে কী সব পলিটিক্স নিয়ে কথা বলেন। আমি কিছুই বুঝলাম না। এক সময় ফোনের ওপাশের ব্যক্তিটার কথা শুনে উনি রেগে গেলেন। একটা রাম ধমক দিয়ে ফোন কেটে দিলেন। তারপর আমার দিকে ভ্রু কুঁচকে তাকালেন, বললেন, ওঠো তো। আমি অবাক হয়ে রইলাম। আমি তো উঠতেই চাইছি, আপনি ধরে রেখেছেন কেন? আমাকে ছাড়ুন। না, ছাড়বো না, তুমি ওঠো। কি লোক রে বাবা, কি লোক রে বাবা! সকাল সকাল এভাবে সিরিয়ালের নায়কদের মতো ঢং শুরু করে মেজাজটাই হলো 30 কি। নিজে ধরে রেখে আমাকে কিনা বলছে উঠতে। আজব তো, এই রকম লোকদের জন্য দেশের উন্নতি হয় না, দেশটা রসাতলে যায়। সারাদিন স্টার জলসার সিরিজ নায়কদের মতো বাড়িতে বইয়ের আঁচল ধরে কিভাবে যে এরা অফিস পলিটিক্স সামলায় তা খোদা জানে। অবাক, আমি চরম অবাক। ঠিক কতটা অবাক হলে একটা মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হতে পারে আমি জানি না, কিন্তু এই মুহূর্তে আমি অতিরিক্ত অবাকের চোটে হতবুদ্ধি হয়ে বসে আছি। আদ্রের সাথে আমার দুর্ঘটনাজনিত কারণে আমার বিয়ে হয়েছে আজ 1 মাস, আর এই 1 মাসে আদ্রের প্রতি আমার অনুভূতি অনেকখানি পাল্টে গিয়েছে। দায়িত্ববোধের তাড়নায় বিয়েটা মেনে নিতে হয়েছিল, কিন্তু এখন আমার দুনিয়া এই সংসারটাই। ছোট্ট একটা সংসার, অথচ সবার প্রতি সবার ভালোবাসাটা অসীম। ডিসি স্যার, মানে আমার শ্বশুর শাশুড়ি আর তার গুণধর ছেলের ভালোবাসা দেখে আমিও অনেকটাই ওদের প্রতি কোমল হয়ে গিয়েছি। এতিম বলে ওনারা আমার প্রতি দয়া দেখাননি, যেটা দেখিয়েছে সেটা আমার প্রতি একরাশ সম্মান আর এক বুক ভালোবাসা। চোখের আড়াল হলেও যে 3টা মানুষ আমায় চিন্তায় চিন্তায় পাগল হয়ে যায়, তাদের প্রতি সম্মানটা তো এমনিতেই এসে পড়ে, তাই না? কিন্তু আমার অবাক হওয়ার কারণ, আমি যখন এই 1 মাসে একটু একটু করে এই আদ্রটার প্রেমে পড়ছি, ওনার উল্টাপাল্টা কাজগুলোকে অভ্যাস হিসেবে মেনে নিয়েছি, তখনই এটা ঘটল। আমি দুপুরে খাবার শেষ করে রুমে এসে বসতে আদ্র বলল, এই মেয়ে, এখানে আসো। আমি বিরক্তি নিয়ে বললাম, কেন? চোখ রাঙিয়ে আদ্র বলল, আসতে বলেছি, আসো। আসবো না। কি? শুনতে পাননি? আসবে কি আসবে না? বললাম তো আসবো না। আদ্র বাঁকা হেসে বললেন, এসো না, তাতে আমার কিছু যায় আসবে না। আমি ভেঙচি কেটে রুম থেকে বেরিয়ে আসতে গেলেই আদ্রটা আমার ওড়না টেনে ধরে বলল,
দাও না একটু মাথাটা টিপে, আমার খুব মাথা ধরেছে মেয়ে। আহা, ওনার মুখে আজকাল মেয়ে শব্দটা শুনতে কতই না মধুর লাগে। আর আগে যখন বলতো তখন আমি রেগে একাকার হয়ে যেতাম, কিন্তু এই মুহূর্তে ওনার কিউট করে বলা কথাটা শুনে আমি মেজাজ দেখিয়ে বললাম, আপনার মাথা ধরেছে। আমাকে না বলে দেয়ালের সাথে বাড়ি দিন, ফটাফট ঠিক হয়ে যাবে। আজও আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে চুলে মুখ গুজে বলল, তুমি আজও সেদিনের মতো নির্দয় রয়ে গিয়েছ মেয়ে। এমনই থাকবো। এমন থাকলে কিভাবে চলবে মেয়ে? এই আপনি জানতো এসব ন্যাকামি ভালো লাগে না। আমি ন্যাকা? জি, ইভেন আপনি একটা খারাপ মানুষ। আপনি কি ভেবেছেন আমি সব কিছু ভুলে গিয়েছি? না, আমি আপনার কর্মকাণ্ড কিছুই ভুলিনি। আদ্র রেগে গেল, আমাকে ওনার মুখোমুখি দাঁড় করিয়ে বলল, এই মেয়ে, তুমি মাঝে মাঝে এটা কেন বলো? এমনভাবে বলো যেন আমি ভয়ঙ্কর কিছু করে ফেলেছি তোমার সাথে। বিষয়টা কি বলো তো? আমি অবাক হয়ে বললাম, বিষয়টা এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আরে কোন বিষয় সেটা না বললে আমি জানবো কি করে? আমি তাচ্ছিলের হাসি দিয়ে বললাম, বড়লোক নেতাদের এসব কুকীর্তি মনে থাকে না। উনি রেগে বললেন, কুকীর্তি মানে? আমি কি কুকীর্তি করেছি? আমি বললাম, ভুলে গেলেন এত তাড়াতাড়ি? আদ্র রেগে বলল, তুমি বলবে কি কুকীর্তি করেছি আমি? আমি একটা উত্তপ্ত নিঃশ্বাস ফেললাম, কিন্তু আমাকে তো জানতেই হবে সেদিন উনি কেন আমার সাথে এরকম করেছিলেন। সেজন্য আমি বললাম, আপনি যেদিন আমাকে অজ্ঞান অবস্থায় আপনার বাসায় নিয়ে যান, তার পরের দিন যখন আমি মেসে ফিরে যাই তখনই ঘটনাটা আমি দেখি। কি ঘটনা? এই যে আমার গলায় গালে আপনিই তো কামড় দিয়েছিলেন, আমার সরলতার সুযোগ নিয়েছিলেন, তাই না মিস্টার আদ্র? আদ্র অবাক হয়ে তাকিয়ে রইল, অক্কপটে বলল, হ্যাঁ, আমি দিয়েছিলাম, কিন্তু সরলতার সুযোগ বলতে তুমি কি বোঝাচ্ছ? ও, এটাও এখন আমাকে বলে দিতে হবে? ওয়েট, বলছি। আমার না নিজেকে মাঝে মধ্যে প্রস্টিটিউট মনে হয় সেদিন রাতে আপনি কি করেছিলেন সেটা ভেবে। আদ্র এবার ভয়ঙ্কর রেগে গেল, ঠাস করে একটা চড় মেরে বলল, শুনে রাখো মেয়ে, আমি সেদিন তোমার মায়াবী চেহারায় মায়ে পড়ে গিয়েছিলাম। নিজেকে কন্ট্রোল না করতে পেরে জাস্ট এটুকুই করেছে। এর বাইরে বেশি কিছুর কথা আমি ভাবতেও পারি না, ভাবিও নি। এতদিন যে আমাদের বিয়ে হলো, আমি কি তোমার সাথে সেই ধরনের কোনো খারাপ বিহেভ করেছি মেয়ে? আর তুমি কি না আমাকে বাজে লোকের সাথে মেলাচ্ছ আর নিজেকে প্রস্টিটিউটদের সাথে তুলনা করছো? আমি গালে হাত দিয়ে কান্না করছি। সত্যি ওনাকে কতটা ভুল বুঝলাম আমি। এতদিন একসাথে থেকেও ওনার প্রতি এতটা ভুল ধারণা পুষলাম আমি। ছি! উনি আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে চিল্লিয়ে বললেন, চোখ মুছো মেয়ে, তোমার এসব আকাশ পাতাল উল্টাপাল্টা চিন্তা মুছে কাউকে ভালোবাসতে চেষ্টা করো। আর না পারলে দ্যাটস অ্যানাফ। ভালো, সেদিন ভার্সিটিতে যা হয়েছিল সেটাও অ্যাক্সিডেন্টলি। তুমি ভার্সিটি ছেড়ে চলে যেতে চেয়েছিলে, তাই আমি আটকাতে চেয়েছিলাম। আর বিয়ের বিষয়টা নিতান্তই স্যার আর আব্বুর মতামতের উপর ভিত্তি করে হয়েছে। সেজন্য তুমি আমাকে হাজবেন্ড হিসেবে মেনে নিতে না পারলে বা আমার কাছে আসতে না চাইলে আমি কিছু মনে করব না বা জোর করব না। আদ্র কখনো নিজের অপমান মেনে নেয় না, মাইন্ড ইট। বলেই ওয়াশরুমে চলে গেল। কয়েক মিনিটের মধ্যে রুমে একটা টর্নেডো বয়ে গেল, যেন সব কথা মাথার ওপর দিয়ে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে কাপড় চোপড় পরে রেডি হয়ে বেরিয়ে গেলেন। একবারও আমার দিকে তাকালেন না। হাহ, যত সব ঢং। বিকেল গড়িয়ে রাত হয়ে গেল, কিন্তু আদ্র এখনো বাসায় ফেরেনি। শাশুড়ি মা দুবার ফোন করলেন, কিন্তু ফোন সুইচ অফ। রাতের খাবার খেয়ে ওয়েট করতে লাগলাম ওনার জন্য, কিন্তু না, বেচারা আদ্র বাসায় ফিরলই না। শ্বশুর মশাই কিছুক্ষণ রাগে গজগজ করতে করতে বকাঝকা করলেন। উনি নাকি আগেও কয়েকবার এমন করেছেন, তবে ফোন করে জানিয়ে দিত, কিন্তু আজ ফোন না করায় সবাই দুশ্চিন্তা করছে। উনি যে আমার সাথে রাগ করে বেরিয়ে গিয়েছেন সেটা বলার সাহস পেলাম না। ওনাদেরকে অনেক কষ্ট করে সামলে নিলাম। বললাম, ওনার ফিরতে রাত হবে, আপনারা ঘুমিয়ে পড়ুন। ওনারাও কিছুক্ষণ গাইগুই করে শুয়ে পড়লেন। আমি রুম থেকে এলাম। ফোন করব কিনা ভাবছি, কিন্তু কিভাবে দেব? আমার কাছে তো ওনার সেলফোনের নাম্বার নেই, মানে কোনো দিন ফোন করেনি, সেজন্য প্রয়োজন পড়েনি।
ওনার নাম্বার। ড্রয়িং রুমে গেলাম। মায়ের ফোনটা টেবিলের ওপর রাখা ছিল। লিস্ট থেকে ওনার নামটা কালেক্ট করলাম। মা ওনার নামটা আদু দিয়ে সেভ করে রেখেছেন, ফলে আমি সহজেই পেয়ে গেলাম। মা সব সময় ওনাকে আদু বলেই ডাকেন। আমি রুমে এসে নাম্বারটা ডায়াল করতে আমার চক্ষু চড়ক গাছ। এই নাম্বার থেকেই তো এক সকালে আমার গোপন প্রেমিক ফোন করে বলেছিল, তুমি ঘুমিয়ে থাকলে এত মায়াবী লাগে কেন, আর বেশিক্ষণ ঘুমিও না, তাহলে হার্টের পেশেন্ট হয়ে বিয়ের আগে মরে যাব। তার মানে এটা আদ্রই। ও মাই গড, আই ক্যান বিলিভ দিস। এটা কি করে হতে পারে? আদ্রের মতো একটা ম্যাচিউর ছেলে, সে কিনা আমার ঘুমন্ত চেহারা দেখার জন্য রাতের বেলা চুপে চুপে আসতো, চুপে চুপে একটা ফাগুনি শাড়ি দিয়ে গেছিল। আর আমি চোরটাকে সারাক্ষণ আশেপাশে রেখে 1 মাস সংসার করার পর চিনতে পারলাম। লোকটা এতদিন ধরাও দেয়নি আমাকে। এমন একটা ভাব করতো যেন উনি পৃথিবীর সবচেয়ে নিষ্পাপ, গম্ভীর, রাগী, ফাজিল, অসভ্য মানুষ একটা। আসলে উনি যে প্রথম থেকেই আমার প্রেমে হাবুডুবু খাচ্ছেন, সেটা অতি সন্তপর্ণে গোপন করে গেলেন। সেদিন শাড়ির সাথে ছোট্ট একটা চিরকুটও ছিল, পেঁচানো কথাবার্তা লেখা ছিল, মায়ারানী, তোমার সাথে আমার দেখা সেদিন, কিন্তু আমার মনে হচ্ছে যুগ যুগ ধরে তোমার সাথে আমার পরিচয়। কেন এমন মনে হচ্ছে জানি না। তোমাকে যখন প্রথম দেখেছিলাম তখনই প্রেমে পড়ে গিয়েছিলাম। তুমি হয়তো তোমার গভীর সেই চাহনি লক্ষ্য করনি, করলে ঠিকই বুঝতে পারতে ওই চোখ তোমার প্রেমে অন্ধ হয়ে গিয়েছে। এই যুগ যুগ ধরে আমার প্রতি কাল্পনিক একটা সত্তার সাথে আমার মিল পেয়ে আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মনে করছি। তোমার কপালে উষ্ণ পরশ দিয়ে আমার রাতের ঘুমটা ভালো হয়, ম্যাজিকের মতো। আচ্ছা, যাই হোক, কাব্যিক কথাবার্তা আমার ততটাও আসে না। ফাগুন রঙের শাড়িটা তোমার জন্য। ভালোবাসা এক আকাশ সমান, ভালোবাসা একটা পৃথিবীর সমান। তোমার অচেনা পুরুষ। সেই চিঠি পড়ে আমি সেই চিঠি পড়ে আমি যে সেই রাতে কত হেসেছি বোঝাতে পারবো না। কিন্তু এখন যখন জেনে গেলাম এটা আদ্র সাহেব, তখন আমার হাত পা কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি চাইলেই এই ফোন নাম্বার দিয়ে আরও আগেই এই ব্যাটাকে ধরতে পারতাম। শিট, লোকটা তলে তলে এত কিছু করে ফেললো, আর আমি সেই আদিকালের নারীর মতো পিছিয়ে যাচ্ছি। না, আমাকেও জ্বলে উঠতে হবে। আমার সাথে লুকোচুরি খেলবে আর আমি সারা জীবন বোকা বউ হয়ে সব মানব? তা তো হতে পারে না, তাই না? আমি কাঁদছি, প্রচুর কাঁদছি। 3 দিন হয়ে গেল আদ্র বাসায় আসে না। কোথায় আছে সেটাও বলছে না। মাকে ফোন করে কথা বলে, আমি কথা বলতে চাইলে ফোন কেটে দেয়। আমি বুঝতে পারছি না উনি কি আমার ওপর রাগ করেছেন নাকি পালাচ্ছেন। আমাকে না দেখে এই 3 দিন উনি থাকতে পারলেন। আমার খুব অভিমান আর রাগ হচ্ছে। ওনাকে জড়িয়ে ধরে ঘুমাতে ঘুমাতে আমার অভ্যাস হয়ে গিয়েছে। অভ্যাসটা বদ অভ্যাসে পরিণত হয়েছে। আর আজ 3 দিন উনি আমার থেকে দূরে আছেন। হুম হুম, আমি মুখ গুমরা করে বসে আছি। এমন সময় শাশুড়ি মা আসলেন, বসলেন আমার পাশে। আমার দিকে তাকে হালকা হেসে বললেন, রাগ করেছো মা? আমি বললাম, না তো, বলে চোখের কোণা মুছে নিলাম। তার ছেলের জন্য যে আমি ভেতরে ভেতরে পুড়ে গন্ধ হয়ে যাচ্ছি, সেটা বোধহয় মা বুঝতে পারলো। বলল, কে যাচ্ছ? কি লুকাবো? আমি সব বুঝতে পারছি। আদুর জন্য মন খারাপ হচ্ছে, তাই না? তেমনটা নয় মা। মা আমার হাতটা মুঠোয় নিলেন, একটু হেসে বললেন, কি জানো তো, ছেলেটা একটু অভিমানী, একটু কিছুতেই বিরাট কাণ্ড করে বসে। তার উপর জেদ। নিজের জেদ বজায় রাখতে প্রিয় মানুষগুলোকেও মাঝে মাঝে কষ্ট দিয়ে ফেলে নিজের অজান্তেই। ওর কোনোদিন কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট ছিল না। ফারিন ওর এত ভালো ফ্রেন্ড, কিন্তু কোনোদিনও ফারিনকে বন্ধু ছাড়া অন্য চোখে দেখেনি। সবসময় পড়াশোনা নিয়েই বিজি থাকতো। তারপর পলিটিক্সে জড়িয়ে গেল। কতবার বলেছি বাবার সাথে ব্যবসাটা সামলাতে, কিন্তু না, ওর জেদ, ব্যবসা করবে না, রাজনীতি করবে। ওর আবু বলল করুক, যা ইচ্ছে করুক। আমিও বাধা দিইনি। কতবার বললাম, আদু যা ইচ্ছে হয় কর, কিন্তু আমার জন্য একটা মেয়ে নিয়ে আয়। আদু কি বলল জানো? বলল ও নাকি চিরকুমার থাকবে, বিয়ে নাকি করবে না, প্রেম করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই প্রেমও করবে না। তারপর
ওর এই কথা শুনে ওর আব্বু আচ্ছা করে এক ধমক দিল, বকাঝকা করলো, কিন্তু ছেলে বিয়ের জন্য কিছুতেই রাজি হলো না। তারপর ফারিনের সাথে বন্ধুত্ব হলো ওর। আমরা ভাবলাম এবার বোধহয় ছেলের মতি ফিরেছে, কিন্তু ফারিনের বিষয়ে যখন ওর সাথে কথা বলতে গেলাম তখন ও বলল ফারিনের মতো মেয়েদের নিয়ে ফটোশ্যুট করা যায়, ঘর সংসার নয়। মা হাসলেন, বললেন, এরপর আরও নানাভাবে ছেলেকে বোঝাতে লাগলাম, কিন্তু ও ওর সিদ্ধান্তেই অটল থাকলো। শত শত মেয়েদের সঙ্গে ওঠা বসা করতো, কিন্তু একটা মেয়ের প্রেমেও পড়েনি। আমি আর ওর আব্বু ভাবলাম ছেলে বোধহয় চিরকুমারই রয়ে যাবে, কিন্তু একদিন রাতে বাসায় ফিরেই ও কেমন অস্থির অস্থির বিহেভ করছিল। কারণ জিজ্ঞেস করাতেই ও বলল একটা দুপুরের প্রেমে পড়েছে। আমরা মানে বুঝলাম না। এটুকু বলে মা থামলেন, পানি খেয়ে আবারও বলতে শুরু করলেন, ওর সাথে নাকি এক দুপুরে একটা মেয়ের দেখা হয়। প্রথম দেখায় ভালো লাগে মেয়েটিকে, কিন্তু দ্বিতীয় দেখায় কিছু ছিল একটা, যাতে আমার ছেলে প্রেমেই পড়ে গেল। সেদিন কথাটা শুনে আমি আর ওর আব্বু যা খুশি হয়েছিলাম বোঝাতেই পারবো না। আর সেই মেয়েটা তুমিই ছিলে। ও তোমার একটা ছবি সোশ্যাল সাইট থেকে কালেক্ট করে আমাদের দেখিয়েছিল। তারপর ভার্সিটির ঝামেলাতে আদ্যের আব্বু যখন তোমাকে দেখতে পায় তখনই ভিসি স্যারের বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায়, তোমাকে পুত্রবধূ করে নিয়ে আসে। তোমার ব্যাকগ্রাউন্ড দেখে নয় মা, তুমি আমাদের ব্যবহারে কষ্ট পেলে ক্ষমা করে দিও মা, আমার ছেলেটাকে কষ্ট দিও না। আমার কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে। কী সব শুনছি আমি? আমার মতো একটা মেয়েকে প্রথমবার দেখেই কেউ প্রেমে পড়তে পারে, আমি ভাবতেও পারি না। কিন্তু ঘটেছে তো এটাই। আমি মাকে জড়িয়ে ধরে বললাম, আমি ওনাকে কষ্ট দেব না। মা হেসে চলে গেলেন। বললাম তো কষ্ট দেব না, কিন্তু লোকটা তো আগেই কষ্ট পেয়েছেন। আমার কথায় কষ্ট পেয়ে বাড়ি থেকেই নিরুদ্দেশ হয়ে গিয়েছেন। আমি শেফাকে ফোন লাগালাম। ম্যাচ ছেড়ে দিয়েছি আমরা, কারণ আমি তো এখন এখানেই থাকি, আর শেফা একা একা থাকতে পারবে না বলে বাসায় চলে গিয়েছে। কিছুক্ষণ রিং হবার পরে শেফা ফোন ধরলো। ও বোধহয় ঘুমাচ্ছিল। হ্যালো। শেফা, আপনি কে? নাম্বার দেখুস নাই? আমি আরশি। ও আরশি, কি বলবি বল, কিছু হয়েছে নাকি? কি? আমি বললাম, আমার ঘরে রাতের বেলা যে চোরটা আসতো। শেফা বলল, কিছু চুরি কইরা নিয়ে গেছে নাকি? আরে শোন, শোনার জন্যই তো বসে আছি, কইয়া ফাল। যে চোরটা রাতে ঘরে আসতো সেটা তোর আদ্র ভাইয়া ছিল রে। শেফা অবাক হয়ে বলল, সত্যি? হুম। তুই কিভাবে জানলি? আরে উনি আমাকে যে ফোন থেকে কল করেছিলেন সেই নাম্বার তো আমার কাছে ছিল না। ওই দিন যখন উনি ফোন বাসায় রেখে হাওয়া হয়ে গেলেন তখন আমি ধরতে পেরেছি। আর তাছাড়া আজকে আম্মুও বলেছে আদ্রু সাহেব যেদিন আমাকে প্রথম দেখেছিল সেই দিনই নাকি প্রেমে পড়ে গেছিল। আচ্ছা শেফা, তুই বলতো, প্রথম দেখায় আমার প্রেমে পড়ার মতো কোনো বৈশিষ্ট্য কি আমার আছে? শেফা সব শুনে 440 ভোল্টের শক খেয়ে বসে আছে। বলল, তোর মায়াবী একটা চেহারা আছে না, তোকে আমি যেদিন প্রথম দেখি সেদিনই তো মনে মনে পছন্দ করে ফেলেছিলাম। লজ্জায় বলতে পারিনি, কারণ আমি মেয়ে। নইলে আদ্রফাইয়ের আগেই তোকে তুলে নিয়ে বিয়ে করতাম, বুঝলি? আমি রেগে বললাম, হারামখোর মাইয়া, এখন তো এসবই বলবি। তোর সাথে কথা নেই, লুচ্চু মেয়ে। লুচু না লিচু বল, কারণ আমি একটা মিষ্টি মেয়ে। ফোন রাখ ডাফার। জামাইয়ের সাথে প্রেম করো? আমি রেগে ফোন কেটে দিলাম। শেফার কথা শুনে আমি আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম, কিন্তু কই, আমার নিজের চেহারা তো আমার কাছে মায়াবী লাগছে না। তাহলে বাইরের মানুষেরা আমার মায়াবী চেহারা দেখে কিভাবে? মায়ের সাথে ড্রয়িং রুমে বসে আছি, দুজন কথাবার্তা বলছি। একটু পর মা উঠে রুমে চলে গেলেন, ফোনটা টেবিলের উপরেই রেখে। উনি যেতেই ফোনটা বেজে উঠল। আমি হাতে নিলাম, দেখলাম আননোন নাম্বার। আমি রিসিভ করে কিছু বলার আগেই উপাস থেকে বলল, আম্মু এত দেরি করে ফোন রিসিভ করো কেন? রাগ হচ্ছে আমার। আমার সারা শরীর দিয়ে কাঁপুনি বয়ে গেল যেন। 3 দিন পর ওনার গলা শুনছি। আমি ওনার কথার পিঠে কোনো কথা না বলে দৌড়ে ফোনটা নিয়ে ছাদে চলে গেলাম। দূরে গেলে নাকি ভালোবাসা গভীর হয়, আমিও একটু একটু টের পাচ্ছি। ওনাকে আচ্ছা মতো সাইজ করার জন্যই আমার ছাদে আসা। তাই আমি গলা ছেড়ে বলে উঠলাম, মিস্টার আদ্র, আমি আপনার আম্মু নই, আর খবরদার ফোন কাটবেন না। ওপাশ থেকে উনি বলল,
100 বার কাটবো, কেটে দিচ্ছ। তুমি কি করবা করে নাও। আমি কি উত্তর দেব ভেবে পেলাম না। আচমকা মুখ দিয়ে বেরিয়ে গেল, আপনি যদি ফোন কেটে দেন এবং বাসায় না ফেরেন তাহলে আমি এক্ষুনি ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করব। ওপাশ থেকে উনি জোরে বললেন। কি? আমি তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, বিশ্বাস করলেন না? তাহলে প্রুফ দিচ্ছি, ওয়েট করুন আমার মৃত্যুর সংবাদ পাওয়ার জন্য। বাই। আমি রেলিংয়ের ওপর দাঁড়ালাম, সাথে ফোনটাও কেটে দিলাম। 4 তলার ছাদ, এখান থেকে নিচে পড়ে গেলে আমি থাকবো না। আমার নিজেকে উড়ন্ত পাখি মনে হচ্ছে। বদ্ধ উন্মাদ না হলে আমার মনে হঠাৎ এই চিন্তাটা আসতো না। হঠাৎ প্রেমে পাগল হওয়ার মতো, 16 বছর বয়সী কিশোরীদের আবেগী প্রেমের মতো, টিনেজারদের প্রেম। আমি আলতো হাসলাম। এখান থেকে পড়ে গেলে আমি মুক্তি, স্বাধীন। আলহামদুলিল্লাহ। পাটা রেলিংয়ের বাইরে দিতেই আমার মনে হলো, শুধু শুধু এত বড় ঝুঁকি নিয়ে কোনো লাভ আছে? নিজের জীবনটা কি আমার এতটাই সস্তা যে সুইসাইডের ঝুঁকি নেব? মরে গেলে তো আর কোনো দিনই আদ্রকে দেখতে পারবো না। এত মানুষের ভালোবাসা রেখে আমি শুধু শুধু কেন মরবো? তারপর ডিসিশন চেঞ্জ করে যেই না রেলিং থেকে নামতে যাব, অমনি আমার হাত পা থরথর করে কাঁপতে লাগলো। নিচে তাকাতেই কলিজা পর্যন্ত কেঁপে উঠল। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো। তখন মাগরিবের আজান দিচ্ছে মসজিদে। একটা রডের কোণা ধরে কোনো মতে নেমে এলাম রেলিং থেকে। আটকে রাখা দীর্ঘশ্বাস ছেড়ে হাত পা ছাড়িয়ে বসে পড়লাম ছাদের ফ্লোরে। ভাবলাম, সিনেমাতে যদি এমন সিচুয়েশন ক্রিয়েট হতো, তাহলে হিরো যদি শুধু অস্ট্রেলিয়াতেও থাকতো, তাহলে সুপার পাওয়ার নিয়ে কয়েক সেকেন্ডের মাঝে এসে পড়তো। কিন্তু আফসোস, জীবন সিনেমা নয়। কিন্তু আদ্রটাকে তো একটু শিক্ষা দিতেই হবে। কি করব? উনি তো নিশ্চয়ই আমার হুমকি শুনে আসবেনি। যতই হোক, বউ বলে কথা। আমি নিচে নেমে এলাম। তারপর মায়ের সাথে কথাবার্তা বলে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে এলাম বাসা থেকে। পেছনে রেখে এলাম আমার ছোট্ট সংসারের প্রিয় মানুষগুলোদের। চোখ দিয়ে পানি গড়াচ্ছে, খুব কষ্ট হচ্ছে। অন্ধকার পথঘাটে নিয়ন বাতি কেমন গুমট আলো ছড়াচ্ছিল। আমার গন্তব্য কোথায় জানা নেই। ফোন হাতে নিয়ে দেখি 7:05। আদ্র সাহেব নিশ্চয়ই বাসায় এসে পৌঁছেছেন। আমাকে না পেয়ে ওনার রিয়েকশন ঠিক কেমন হচ্ছে তা আমার অজানা। হাত মুখ ধুয়ে এসে বসলাম বিছানায়। শেফা গ্লাসে করে শরবত নিয়ে এসেছে। খুব ঠান্ডা, খেলেই গলা বসে যাবে এমন একটা অবস্থা। আমি খুব ক্লান্ত, খেয়ে নিলাম। শেফা আমার পিঠে হাত রেখে চিন্তিত গলায় বলল, কি হয়েছে তোর? কিছু না। তাহলে ব্যাগপত্র নিয়ে আসলি যে? তোর বাসায় বেড়াবো। তো আদ্র ভাইকে নিয়ে আসতি। চুপ থাক। কেন? আমি বলছি তাই। তুই বললেই হইল নাকি? আদ্র ভাই আমার দুলা ভাই, সো আমি বলতেই পারি। তাই নাকি হারামি? উনি তোর দুলাভাই আর আমি কি? তুই আমার বান্ধবী। আমি রেগে বললাম, শুধু বান্ধবী? আচ্ছা ভালো। শেফা বলল, রাগ করিস কেন? কি হয়েছে বল না। জানি না, শুধু তোর আদ্র ভাই যদি আমার খোঁজ করে তাহলে বলবি আমি এখানে নাই, ওকে? শেফা ভ্রু কুচকে বলল, কেন কমু না? ঝগড়া করছোস? না। শেফা আর কিছু জিজ্ঞেস করলো না। আমি বললাম, তোর বাসা সবাই কই? বাসায় নাই, রায়গঞ্জে গিয়েছে মামার ছেলের বিয়েতে। তুই যাস নাই কেন? বিয়ে বাড়ির ঝামেলা ভাল লাগে না। ভালো করছস। তুই চলে গেলে এখন আমাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হতো। শেফা চুপ, দুলে দুলে ঠোঁট ভাকিয়ে হাসে। পরক্ষণেই ডাইনিংয়ের রাতের খাবার রেডি করে। আমি কিছুক্ষণ টিভি দেখলাম। সিরিয়াল চলছে, যেটা আমার দু চোখের বালি। চ্যানেল ঘোরাতে ঘোরাতে একটা রোমান্টিক গানে এসে আটকে গেল। হাই সাউন্ডে গান বাজছে, অতি আবেগী রোমান্টিক গান। রিমোট কাজ করা বন্ধ করে দিয়েছে। সেখানে আটকে রইল। আমি আর উপায় না পেয়ে সেটাই শুনতে লাগলাম। যা সিন চলছে সেটা দেখার জন্য আমার চোখ প্রস্তুত নয়। হঠাৎ শেফা এসে বলল, ছি, আর সে তুই সব কি অশ্লীল গান দেখছিস? বন্ধ কর। আমার কাছে গানটা খুব পছন্দ হচ্ছিল। আমি ওকে ধমক দিয়ে বললাম, চুপ কর। নিজে বুঝি খুব ভালো গান দেখো? এতই যখন ছিছি করছিস তো মোবাইলে এসব রাখিস কেন? রবীন্দ্রনাথ নজরুলের গান রাখতে পারিস। সারাদিন মা মাটির গান শুনবি, তা না এখানে বসে নাক ছিটকাচ্ছিস, যত সব। শেফা মুখ কালো করে দরজায় দাঁড়িয়ে রইল। আমাকে বলল, খেতে আয়। কটা বাজে?
11টা। ও, তোরা কয়টায় খাস? 9:30। আমি গম্ভীর গলায় বললাম, আমি আসাতে বোধহয় তোর প্রবলেম হচ্ছে, তাই না রে? তোর বাসায় সবাই থাকলে আরও বিরক্তি হতো। ভাগ্যিস নেই, শেফা রেগে বলল। মোটেও না, তুই যদি সবসময় আমাদের বাসায় থাকিস তা আমার বাসার কেউ বিরক্ত হবে না। আম্মু আব্বু তো তোকে বলেছিলই আমাদের বাসায় থাকতে, তুই তো থাকোস নাই। আর আমি, তুই যদি আমাকে মেরেও ফেলিস তাহলেও আমি বিরক্ত হব না, বিকজ তুই আমার জান। আমি হেসে বললাম, হইছে থাম, ডায়লগ বাজি শিখে গেছিস দেখছি। শেফাও হাসে, আমাকে চোখ মেরে বলে। আদ্র ভাই তোর সাথে এগুলো করে না? আমি অবাক হয়ে বললাম, এগুলো মানে? আরে টিভিতে যা দেখছিলি এতক্ষণ। আমি যখন বুঝতে পারলাম শেফা কি মিন করছে, তখন ওর দিকে চোখ পাকিয়ে তাকালাম। রাগী গলায় বললাম, এত পেকে গেছিস তুই, অশ্লীল মাইয়া? বল না, বল না। কি? এই যে আদ্র ভাই তোর সাথে এসব করছে কিনা। তুই যাবি ছাগল? কি সব ভাবনা? আর আদ্র আর আমি এসব? ছি! শিফা যেন আশাহত হলো, আমাকে বলল। হয়েছে, তুমি যে নিরামিষ আমি জানি, এখন খাইতে আসো। আমি উঠে গেলাম শিফার পিছু পিছু। ডাইনিংয়ে গিয়ে দেখি শিফা ভাত ডাল মাংস সাজিয়ে রেখেছে। আমি আর শিফা একসাথে খেতে বসলাম। বাসায় কেউ না থাকায় আমি একটু স্বস্তি পেলাম। সবাই থাকলে না জানি কী সব ভাবতো, যদিও শিফার বাসার সবাই মোটেও এমন নয়, খুবই ভালো আর মিশুক। ঘুমাতে ঘুমাতে রাত প্রায় 12টা বেজে গেল। সারাক্ষণ ওই আদ্র সাহেবের কথা মনে পড়ছে। আমি কিছুক্ষণ ওনার কথা ভাবলাম। আমাকে বাসায় না পেয়ে উনি কি করবেন? খুঁজবেন আমায়? নিশ্চয়ই খুঁজবেন। খুঁজতে খুঁজতে যদি এখানে চলে আসে, তাহলে আসলে আসুক, না আসলে নাই। 4 দিন পালিয়ে রয়েছে, আমিও না হয় পালিয়ে থাকি কটা দিন। আমি আছি শেফাদের গেস্ট রুমে, শেফা ওর রুমে। দুজন আলাদা শুয়েছি। গভীর ঘুমে মগ্ন হলাম একসময়। সুখ স্বপ্ন কখনোই দেখিনি, তবে আজ দেখলাম মোটামুটি ভালোই। স্বপ্নের 95% ভুলে 5% শুধু মাথায় আছে, বাকিটা ব্রেন রিমুভ করে দিয়েছে। ফজরে আজানের সময় ঘুম ভাঙল। অনেক আলসি লাগছিল, তাও নামাজ পড়ে নিলাম। শেফার ঘরে উকি দিয়ে দেখি ও বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। এত সুন্দর সুশীলা একটা মেয়ে মাঝে মাঝে এমন সব কাণ্ড করে যেন ও 2 বছরের বাচ্চা। আমি ওর চুলগুলোতে হাত বুলিয়ে দিলাম। রুমে এসে আবারও শুয়ে পড়লাম। ভেতরে ভেতরে আদ্রের ওপর রাগ হচ্ছে। উনি কি আমাকে খুঁজতে আসেননি? আসলে এতক্ষণে পেয়ে যেত। উনি কি তবে আমার সুইসাইডের কথা শুনেও বাসায় আসেননি? উনি কি তাহলে আমাকে এখন আর পছন্দ করেন না? আমার বাসা থেকে বেরিয়ে আসাটা কি তবে বৃথা হয়ে গেল? এগুলো ভেবে ভেবে কষ্ট পাচ্ছিলাম। বিছানায় শুয়ে কম্বল গায়ে টানতেই আমি ভয়ে এক চিৎকার দিয়ে উঠলাম। কে যেন ওপাশ থেকে কম্বল জড়িয়ে শুয়ে আছে। আরও একটা চিৎকার দিতেই কে যেন আমার মুখটা চেপে ধরল। আমাকে টেনে কম্বলের নিচে নিয়ে গেল, জড়িয়ে ধরে আমার ঠোঁটে ঠোঁট রাখল। আমি হতভম্ব, অবাক, কিং কর্তব্য বিমূঢ়। আমার অবচেতন মস্তিষ্ক তখন ভাবছে, কি এটা, চোর নাকি ভূত? আমার তখন মনে হচ্ছে প্যারানর্মাল বিভিন্ন কাহিনী, কারণ এসব প্যারানর্মাল ঘটনাগুলো বেশিরভাগই হয় খালি বাসায়, গেস্ট রুম বা স্টোর রুমে। আর শেফাদের এই গেস্ট রুমটা বলতে গেলে অলওয়েজ তালাবদ্ধ থাকে। আমি কি তাহলে কোনো জিনের হাতে পড়লাম? ভেবে কুল কিনারা পাচ্ছি না। ওদিকে কম্বলের নিচে কে যেন আমার পেটের কাছ থেকে জামাটা সরিয়ে ঠান্ডা বরফ শীতল হাত রাখলো। আমি কেঁপে উঠলাম। এক বুক সাহস নিয়ে কম্বল সরিয়ে জিনিসটার দিকে তাকাতেই আমার মাথা গেল ঘুরে। এ আমি কি দেখছি? গুমট অন্ধকারে আবছা আলোয় আমি দেখলাম রক্তবর্ণ চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে আদ্র। আমি ভয় পেয়ে গেলাম। আমি কিছু বলার আগেই উনি আমাকে চেপে ধরে চিৎকার করে বললেন। আমি কিছু বলতে নিলেই উনি আমাকে চুপ করিয়ে দিলেন। বললেন, একদম চুপ। একটা কথা বললে কি করব নিজেও জানি না। আমাকে এইভাবে ভয় না দেখালে কি পারতে না তুমি? আমি পাগলের মতো ছুটে এসেছি। সারা রাস্তা আমি টেনশনে মরে যাচ্ছিলাম। শুধু মনে হচ্ছিল এতক্ষণে সব কিছু শেষ। আমি আমার মায়াবতীকে হারিয়ে ফেলেছি। জানো তুমি, আমার নিঃশ্বাস আটকে আসছিল। বাসায় আসার পর দেখি তুমি নেই। পুরো বাড়ি খোঁজেও তোমাকে যখন পেলাম না, তখন আমি ভেবেছি আমাকে ছেড়ে বুঝে চলে গিয়েছ। কেন এমন করলে তুমি? কেন কেন আরুষি? উনি আমাকে জড়িয়ে ধরে কাটছেন।
ওনার পাঞ্জাবি ভিজে গিয়েছে ওনার চোখের পানিতে। ওনার শরীর থেকে আসছিল সুন্দর একটা ঘ্রাণ, ফুলের সুঘ্রাণ। এটিকে আতরের সুগন্ধ। আমি ওনার পিঠে হাত রাখলাম। সত্যি উনি আমাকে কতটা ভালোবাসেন। এত ভালোবাসা পাওয়ার যোগ্য কি আমি? এর দাম আমি দিতে পারবো কখনো? আচ্ছা, ভালোবাসার কি দাম হয় কখনো? ভালোবাসা কি কেনা যায়? রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে আমাকে স্বপ্ন দেখে সে প্রকৃতই দেখে, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। আদ্র ভোর হতেই শেফার বাসা থেকে আমাকে নিয়ে আসলো, বেচারি শেফার আরামের ঘুমটা ভাঙিয়ে। যখন আদ্র বলল আমরা চলে যাচ্ছি, তখন ওর ঘুম ঘুম চেহারাটা পুরোই পাল্টে গেল। আদ্র আমাকে একটা কথাও বলতে দেয়নি, সোজা বাসায় নিয়ে আসে। পৌঁছাতে পৌঁছাতে তখন সকাল হয়ে গিয়েছে। বাসায় ঢুকে দেখি মা বাবা ডাইনিংয়ে সকালের নাস্তা খাচ্ছেন। মা সকাল সকাল কলেজে চলে যান। আসলে উনি একটা প্রাইভেট কলেজের শিক্ষিকা। আমাদের দেখে ওনারা হাসলেন। মা যদিও জানতো আমি আদ্রকে শিক্ষা দেবার জন্য বাসা ছেড়ে চলে গিয়েছি। আমি মার দিকে তাকাতেই উনি ইশারায় বুঝিয়ে দিলেন, যাও, ছেলে খুব রেগে আছে। আমিও চুপচাপ ওনার সাথে ঘরে চলে এলাম। উনি ঘরে এসে ঠাস করে দরজা লাগালেন। আমি ভয়ে চুপচাপ বসে আছি। উনি বললেন, ডানা কাটবো? আমি চুপ। আমি তেড়ে উঠলাম, মুখ ফসকে বেরিয়ে এলো, ও আমি নাটক করি আর আপনি? আপনি মেলোড্রামা করেন, তাই না? আমি ওনার কলার চেপে ধরে বললাম, কিচ্ছু বোঝেন না আপনি? কিচ্ছু না। এতদিন আমার সঙ্গে লুকোচুরি করার মানেটা কি? এভাবে রাতের বেলা লুকিয়ে লুকিয়ে ঘরে আসা, কেন এরকম করতেন? আদ্র চুপ, শকড হয়েছে আমার কথায়। আমি আবারও বললাম, লুকিয়ে লুকিয়ে শাড়ি দেয়া, গায়ে হাত দেয়া, এসব কি ভালোবেসে করতেন, নাকি আমাকে রাস্তার সস্তা প্রস্টিটিউট ভেবে করতেন? এত নাটক করেও সবটা আমার থেকে লুকিয়ে রেখেছিলেন কেন? 4 দিন বাসায় আসেনি, ফোন করলে কথা বলতেন না। আর আমি যেই না একদিন বাসার বাইরে গেলাম, অমনি বড় মুখ করে বলছেন আমি নাটক করি। আদ্র নরম গলায় বললেন, তুমি জানো? কেন? আমি জানাতে আপনার প্রবলেম হচ্ছে? কে বলেছে? আমার শাশুড়ি। আদ্র আমার কাছে এসে বললেন, সব যখন জানো তখন বলি। তোমাকে যখন প্রথম দেখি তখনই আমি প্রেমে পড়ে গিয়েছিলাম। যেতাম রাতে তোমার কাছে। তোমাকে এক পলক না দেখলে আমি রাতে ঘুমাতেই পারতাম না। তোমার ঘুমন্ত মায়াবী চেহারা দেখলে এক নিমেষে মনে হতো আমার দুনিয়া আমার সামনে। আমি তোমাকে ভালোবাসি আরশি। সেটা কি আপনার আবেগ? এখন কি নতুন কাউকে পেয়েছেন? আদ্র রেগে বলল, সেদিনও ছিলে তুমি, আর আজও আছো তুমি। এর আগে পরে মাঝে কেউ আসেনি, আসবেও না। বুঝলাম, সেজন্যই আমাকে রেখে এতদিন পালিয়েছিলেন। তুমি তো রাগিয়ে দিয়েছিলে আমাকে। মোটেই না। আদ্র হঠাৎ জিজ্ঞেস করলেন, ভালোবাসো আমায়? আমি কি উত্তর দেব ভেবে পেলাম না। ভালোবাসো? প্লিজ বলো হ্যাঁ বা না। আমি কিছুক্ষণ ভেবে বললাম, মনে হয়। আমি ঠিক জানি না। আদ্রকে দেখে মনে হলো আমার থেকে এই উত্তরটা উনি আশা করেননি। আমার দিকে তাকিয়ে অস্ফুট হেসে বললেন, ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসি। সারাদিন মায়ের সাথে কথা বলে কেটে গেল। আদ্র গিয়েছিল ভার্সিটিতে, বাবা অফিসে। রাতের বেলা সবাই ফিরলে একসাথে খাওয়া দাওয়া করা হলো। ঘুমোতে যাওয়ার জন্য রুমে এলাম। আদ্রকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি জানলেন কিভাবে আমি শেফার কাছে, ওদের বাসায়? বলবো না। কেন? তুমি জানিয়েছিলে। আহা বলুন না। ওকে বলবো, একটা শর্তে। আমি ভ্রু কুচকে জিজ্ঞেস করলাম, কি শর্ত? উনি আমার কানে ফিসফিসিয়ে বললেন, চুমু খেতে দেবে আমায়? আমি রেগে বললাম, জানতো, অভদ্র একটা। প্লিজ। আমি ওনাকে ঠেলে সরিয়ে উল্টো ঘুরে শুয়ে পড়লাম। উনি মুখ গুমরা করে আমার পেটে ঠান্ডা হাত রেখে আমাকে জড়িয়ে ধরলেন। আমি কেঁপে উঠতেই উনি বলল, সবসময় এরকম করো কেন বলো তুমি? জানি না। সব জানো তুমি, আমাকে কষ্ট সেজন্যই দিতে চাও? আমি আপনাকে কষ্ট দিই না। খুব দাও মেয়ে। তারপর উনি চুপ করে গেলেন। প্রায় অনেকক্ষণ কোনো কথা বললেন না। ঘাড়ে তরল কিছু পড়ার আভাস পেতেই আমি চমকে উঠলাম।
পেছনে ঘুরে তাকিয়ে দেখি আদ্র আমাকে জড়িয়ে ধরে নীরবে কাঁদছেন। আমি হা হয়ে গেলাম। এই শক্ত সামর্থ্য মানুষটাকে কি এসব মানায়? ওনার হতে হবে আগের মতো কঠোর স্বভাবের মানুষ। আমি ওনার গালে হাত রেখে শান্ত গলায় বললাম, আপনি কাঁদবেন না প্লিজ। উনি বললেন, কেন, আমার কি কষ্ট হয় না? আমি ভাবলাম সত্যিই তো, ওনারও তো মন আছে, কষ্ট আছে, তাহলে আমি কেন বাধা দিচ্ছি? না, এমন করা উচিত নয়। আমি বললাম, আপনার কি কষ্ট সেটা বলবেন? তুমি পাশে থাকলে আমার আর কোনো কষ্ট নেই আরুষি, কিন্তু তুমি কাল যখন বলেছিলে সুসাইড করবে তখন আমার কি অবস্থা হয়েছিল সেটা ভাবতে পারো? আমি তপ্ত নিঃশ্বাস ফেললাম, বললাম, আচ্ছা এই ব্যাপারটা বাদ দিন, আমি আর এরকম করব না। করতে দিলে তো? আচ্ছা আপনি জানলেন কি করে আমি শেফার বাসায়? প্লিজ বলুন না। উনি মুখ কালো করে আমার দিকে তাকালেন, বললেন, তুমি ওখানে যাওয়ার পরপরই শেফা ফোন করে আমাকে, তারপর আমি যাই, তখন রাত প্রায় 1টা বাজে। গিয়ে দেখি পরম সুখে আপনি ঘুমাচ্ছেন, আমার উপস্থিতি আপনি টের পাননি। আমি মনে মনে ভাবলাম, শেফা কত বড় হারামি, বারবার না করা সত্ত্বেও আদ্রকে বলে দিল আমি ওর বাসায়। দেখা হোক, বুঝাবো মজা। আমি হালকা কেশে বললাম, ও। তারপর আদ্র গভীর গলায় জিজ্ঞেস করলো, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো না আরশি? আমি মিইয়ে যাওয়া গলায় বললাম, জানি না। আদ্র বিছানায় উঠে বসলো, বলল, মানে? মামা মানে জি 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 আমি ভালোবাসি। আদ্র মুচকি হেসে আমাকে বুকে টেনে নিলেন, কপালে উষ্ণ পরশ বুলিয়ে দিয়ে বললেন। আমি বললাম, ফারিনের মতো? আদ্র রেগে গেল, বলল, ফারিন আমার কেউ ছিল না, আমি জাস্ট ফ্রেন্ড। আমি তো এমনিই বলেছি, রাগার কি আছে? রাগিনী? বোঝাই যাচ্ছে। আদ্র আমার দিকে তাকিয়ে বাঁকা হাসলো, আমার ঠোঁটে চুমু খেলো আলতোভাবে, বলল, ভালোবাসি তোমাকে সেদিনের মতোই যেদিন প্রথম আমার মন কেড়ে নিয়েছিলে। আমি আলতো হেসে আদ্রের বুকে মুখ গুজলাম। একটা ভালোবাসাময় রাত ছিল সেদিন, একটা মেয়েকে চুপি চুপি ভালোবাসা। এই একতরফা ভালোবাসা থেকে দুজনের মাঝে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার অনুভূতি কতটা সুখে সেটাও বোঝা আমার পক্ষে সম্ভব নয়।